আসসালামু আলাইকুম সবাইকে। হালকেনস্টাইনের টেস্ট পেপার সলভিং কোর্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন আরমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ক্লাসগুলোর ন্যায় এই ক্লাসেও আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়ে রয়েছে হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। আমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা যদি প্রথমে দেখি, আমাদেরকে জানতে চাইছি যে মূল্য কি। মূল্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কোনো পণ্য বা সেবা যখন আমরা নেই, এর বিনিময়ে আমরা যে অর্থ প্রদান করি সেটাকে আমরা মূল্য বলে থাকি। তারপর আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা দেওয়া বা ব্যবহারের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ বিক্রেতাকে দেয় তাকে আমরা বলি মূল্য। যে পরিমাণ অর্থ, অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমরা বিক্রেতাকে দিয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি যে মূল্য। তারপরে বলা হচ্ছে যে ভোক্তা বাজারের সদস্য সংখ্যা ব্যাপক। ভোক্তা বাজারের সদস্য সংখ্যা ব্যাপক অর্থাৎ বেশি, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করব, আগে ভোক্তা বাজারের সংজ্ঞা দেব। ভোক্তা বাজার কাকে বলে? ভোগ্য পণ্যের ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে আমরা বলি ভোক্তা বাজার। যে সকল ক্রেতা বা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য বা সেবা সামগ্রী, পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। এটা তো অনেক বড় মনে হচ্ছে না? তুমি শর্ট করে লিখলেও হবে যে ভোক্তা, চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ভোক্তা বাজার বলা হয়। তারপর এর নাম বেশি কেন? দেখো, ভোক্তা বাজারে প্রতিনিয়ত ভোগ্য পণ্যের বিক্রয়ের সমারোহ ঘটে। বিশ্বের প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পণ্য কেনেন, অর্থাৎ সব জায়গায় ভোক্তারা অবস্থান করেন। তারা ভোগ বা ব্যবহারের জন্য না কোনো পণ্য কিনে থাকেন। ভোক্তা বাজারে ক্রেতাদের নিজস্ব আয়, রুচি, পছন্দ, চাহিদা, প্রয়োজন অনুযায়ী পণ্য কেনার সুযোগ থাকে। ভোগ্য পণ্যের চাহিদা বেশি থাকায় ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা বেশি থাকে। অর্থাৎ আমাদের বিশ্বে যত মানুষ আছে, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত, তাদের কিন্তু কোনো না কোনো প্রয়োজন আছে। এই প্রয়োজন পূরণের জন্য তারা বাজার থেকে পণ্য কিনে। তাহলে কি হয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত বাচ্চা আছে সবারও কোনো না কোনো প্রয়োজন আছে। আর যেহেতু প্রয়োজন আছে, তারা একজন ভোক্তা। তো ভোক্তা যেহেতু, মানুষ যেহেতু বেশি, ভোক্তাও বেশি, তাই ভোক্তা বাজারে ভোক্তার সংখ্যাও বেশি থাকে। তারপরে প্রশ্ন জানতে চাইছি হচ্ছে উদ্দীপকে মিসেস বেলি কোন বাজারের ক্রেতা? আমরা যদি বেলির কার্যক্রমটা দেখি, মিসেস বেলি একজন গৃহিণী। তিনি পারিবারিক প্রয়োজনে বাজারে যান। সেখানে গিয়ে তিনি সবজি বিক্রেতা হালিমের কাছে তাজা ও সতেজ সবজি দেখতে পান। তিনি তার পছন্দ মতো কয়েক রকমের সবজি কেনেন। সবজি বিক্রেতা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সতেজ সবজি বাজারে আনায় বিক্রি ব্যাপক হারে বাড়ে। তাহলে আমরা যদি মিসেস বেলি কোন বাজারের ক্রেতা, তাহলে মিসেস বেলি কি কিনতেছে? তিনি হালিমের কাছ থেকে তাজা মাছ এবং সবজি, তাজা এবং সতেজ সবজি কিনতেছে। তাহলে এই যে সবজিটা কিনতেছে, এটা কি আমাদের নিত্য প্রয়োজনীয় না? নিত্য প্রয়োজনীয় পণ্য। তো যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য, তাহলে এটা কোন ধরনের পণ্য হতে পারে? নিত্য প্রয়োজনীয় পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য। অথবা আমরা যদি, যেহেতু বলছে কোন বাজারের ক্রেতা, তাহলে আমরা দেব ভোক্তা বাজারের ক্রেতা। কোন বাজারের ক্রেতা? ভোক্তা বাজারের ক্রেতা। তাহলে কোন বাজারের ক্রেতা? এই ভোক্তা বাজারের ক্রেতা। আমাদের বাজার রয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে ব্যবসায় বাজার অথবা শিল্প বাজার। তাহলে ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে আমরা কি বলি? ভোক্তা বাজার বলি। তাহলে এটা কোন বাজার? ভোক্তা বাজার। আমরা জ্ঞানমূলকে ভোক্তা বাজার দেব। তারপর হচ্ছে ভোক্তা বাজারের সংজ্ঞায়ন করব। ভোক্তা বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে আমরা বলি ভোক্তা বাজার। এ বাজারে ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য পণ্য ক্রয় করে। এই বাজারে ক্রেতারা কিন্তু যে পণ্যটা কিনবে এটার উপযোগিতা সম্পূর্ণ নিঃশেষ করবে। এক্ষেত্রে ক্রেতাদের মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। এ বাজারে ক্রেতারা অল্প পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। তাহলে আমরা কি দেবো? প্রথমে ভোক্তা বাজারের সংজ্ঞা দেবো, তারপর কয়েকটা বৈশিষ্ট্য আমরা দিয়ে দিব। তারপরের অংশে আমরা কি করবো? উদ্দীপকটা নিয়ে যাব। মিসেস বেলি যে বাজার থেকে পণ্যগুলো কিনছে, এই কিনাগুলো আমরা নিয়ে আসব। তারপর সবজি কেনার উদ্দেশ্য হলো ভোগ করা। তার যে সবজিটা কিনলো তিনি মুনাফা অর্জনের আশায় কিনেননি। তাছাড়া মিসেস বেলি কয়েক রকমের সবজি অল্প পরিমাণে কিনেছেন, সবজিগুলোর মূল্য কম। এসব বৈশিষ্ট্য ভোক্তা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই আমরা কি বলতে পারি? মিসেস বেলি ভোক্তা বাজারের ক্রেতা। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে ভোগ্য পণ্য বিপণনের বিবেচ্য বিষয় উল্লেখপূর্বক সবজি বিক্রেতা হালিমের বিক্রয় বাড়ার কারণ বিশ্লেষণ করো। আমরা যদি একটু আগে দেখি, তিনি তার পছন্দ মতো কয়েক রকমের সবজি কিনেন। সবজি বাজারের বিক্রেতা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সতেজ সবজি
বাজারে আনায় বিক্রয় ব্যাপক হয়। তাহলে আমরা যদি দেখি এখানে বলছে ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয় উল্লেখপূর্বক। বিবেচ্য বিষয় কোনগুলো? ভোগ্যপণ্যের বাজারে পর্যাপ্ত পণ্য থাকবে, যে দাম আছে, পণ্যের মূল্য ক্রয় সীমার মধ্যে থাকতে হবে, তারপর পর্যাপ্ত পরিমাণে পণ্য থাকতে হবে, তারপর হচ্ছে তারা যাতে খুব সহজে পণ্যটা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে ভোগ্যপণ্য বিক্রয়ের পূর্ব শর্ত বা বিবেচ্য বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পণ্যটা বিক্রয় করলো, এই যে বিক্রেতা হালিম, তার দোকানে কি রয়েছে? পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে। তাহলে কি রয়েছে? পণ্যের পর্যাপ্ততা, বিবেচ্য বিষয়ের মধ্যে আছে পণ্যের পর্যাপ্ততা। তাহলে আমরা বলতে পারি যে সবজি বিক্রেতা হালিমের বিক্রি বাড়ার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে ভোগ্যবাজারের একটা বিবেচ্য বিষয়। তারপর আমরা কি করব? আমরা হচ্ছে ভোগ্যবাজারে সংজ্ঞায়ন করতে পারি চাইলে। তারপর হচ্ছে এগুলো লিখবো যে সাধারণত ভোগ্যপণ্য মানুষের প্রতিদিন কিনে থাকে। এই ভোগ্যপণ্যের বিক্রেতা সবসময় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হয়। ক্রেতারা যেন পণ্য না পেয়ে ফিরে না যায় সে তা নিশ্চিত করতে হবে, এবং পর্যাপ্ত পণ্য সরবরাহ যেমন বিক্রয় বাড়ায় তেমন কি বাড়ায়? মুনাফাও বাড়ায়। ভোগ্যপণ্যের যে পর্যাপ্ত বা বিবেচ্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা 2 নাম্বার পয়েন্টে আলোচনা করব। 3 নাম্বার অংশে গিয়ে আমরা আলোচনা করব যে উদ্দীপকে কি হয়েছে। উদ্দীপকের ঘটনাটা আমরা একটু সামারাইজ করে নিয়ে আসবো কোথায়? 3 নাম্বার অংশে। 4 নাম্বার অংশে গিয়ে আমরা আনবো যে এই যে পর্যাপ্ত পরিমাণ পণ্য সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে যে ব্যবসার সাফল্য নিশ্চিত হয় সেই বিষয়টা আমরা উল্লেখ করব। সেই সাথে এই যে পর্যাপ্ত পরিমাণ পণ্যটা আছে এটা যে ভোগ্যবাজারের একটি বিবেচ্য বিষয়, সেই বিষয়টা আমরা কি করব? নিয়ে আসবো 4 নাম্বার পয়েন্টে, 4 নাম্বার অংশে। সবজি বিক্রেতা হালিম চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রেখেছে। ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে তিনি পর্যাপ্ত পরিমাণে সবজি এনেছেন। তাছাড়া বিভিন্ন রকমের সবজি থাকায় কোনো ক্রেতাই ফেরত যাচ্ছে না। এতে মিসেস বেলির মতো অন্যান্য ক্রেতারাও তার থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের সবজি কিনতে পারছে। এতে তারা সন্তুষ্ট হচ্ছে। ফলে বিক্রি এবং মুনাফা বাড়ছে। পাশাপাশি হালিমের দোকানের সুনাম স্থানীয় ক্রেতাদের মাঝে ছড়িয়ে পড়ায় ভবিষ্যতে বিক্রি এবং মুনাফার পরিমাণ আরও বাড়বে। চাহিদার তুলনায় কম পণ্য সরবরাহ করলে ক্রেতারা অসন্তুষ্ট হয়। ফলে স্থায়ী ক্রেতার সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অসন্তুষ্ট দেখা দিতে পারে। তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হালিমের সবজি বিক্রয় বাড়ার কারণ কি? পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। এটা হচ্ছে ভোগ্যবাজারের একটি বিবেচ্য বিষয়। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে ফ্যাশন পণ্য কি? ফ্যাশন পণ্য মানে কি? ফ্যাশন পণ্যের আরেক নাম হচ্ছে শৌখিন পণ্য। ফ্যাশন পণ্যের আরেক নাম হচ্ছে শৌখিন পণ্য। অর্থাৎ শখের বশবর্তী হয়ে মানুষ যে পণ্য ক্রয় করে তাকে বলা হয় শৌখিন পণ্য বা ফ্যাশন পণ্য। শপিং পণ্য শখের বশবর্তী হয় অথবা সময়ের সাথে রুচির পরিবর্তনের ফলে ক্রেতারা যে পণ্য ক্রয় করে তাকে আমরা বলি ফ্যাশন পণ্য বা শৌখিন পণ্য বলে থাকি। তারপর প্রশ্ন বলা হচ্ছে সুবিধা পণ্যের একক প্রতি মূল্য কম, ব্যাখ্যা করো। আমরা কি করব? সুবিধা পণ্যের সংজ্ঞায়ন করব। সুবিধা পণ্য কি? যে সকল পণ্য আমরা কম সময়ে কম প্রচেষ্টায় সুবিধাজনক স্থান থেকে ক্রয় করতে পারি সেই পণ্যকে আমরা সুবিধা পণ্য বলে থাকি। তারপর সুবিধা পণ্যের সংজ্ঞায়ন করব। তারপর হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় এবং জরুরি পণ্য যেমন চাল, ডাল, তেল, টুথপেস্ট, সাবান প্রভৃতি হলো সুবিধা পণ্যের অন্তর্ভুক্ত। এগুলো সাধারণত আমাদের আশেপাশে মুদি দোকানে পাওয়া যায়। এইসব নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ক্রেতাকে তুলনামূলক কম খরচ দিতে হয়। তাই বলা যায় সুবিধা পণ্যের একক প্রতি মূল্য কম। অর্থাৎ আমরা যে পণ্যগুলো নিয়মিত ব্যবহার করি এগুলোর দাম কিন্তু সচরাচর বেশি হয় না। এই যে কম মূল্য, পর্যাপ্ত পরিমাণ, এমন পরিমাণ থাকে মূল্যর পরিমাণ যাতে করে যে সাধারণ মানুষ আছে তারা কম সময়ে কম প্রচেষ্টায় কম চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় পণ্যটা সহজে কিনতে পারে, এমন ক্রয় সীমার মধ্যে মূল্য রাখা হয়। তাই আমরা বলতে পারি কি সুবিধা পণ্যের একক প্রতি মূল্য সর্বদা কি হয়? কম হয়। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, রাজন ব্রাদার্সের আসবাবপত্র পণ্যের জীবনচক্রের কোন স্তরে রয়েছে? আমরা যদি রাজন ব্রাদার্সে দেখি উপরে, রাজন ব্রাদার্স একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রস্তুত করে এবং বিপণন করেন। প্রতিষ্ঠানটি বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর মুনাফা কমতে থাকে। বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর মুনাফা কমতে থাকে। এমন অবস্থায় প্রতিষ্ঠানটি নতুন কৌশল ব্যবহার করে গবেষণামূলক কাজে এবং বাজার সম্পর্কে জানার বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে। তাহলে আমরা যদি দেখি এই যে বাজারে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং মুনাফা ধীরে ধীরে কমতেছে, এটা আমরা কোন বৈশিষ্ট্যে দেখতে পাই? আচ্ছা, তার আগে আমরা জানবো জীবনচক্র
জীবনচক্রের যে পর্যায়গুলো এগুলো যদি আমরা একটু জানি, জীবনচক্রের পর্যায় কয়টি? আমাদের 5টি। নাম্বার 1 হচ্ছে আমাদের উন্নয়ন স্তর, পণ্য উন্নয়ন স্তর, তারপর হচ্ছে সূচনা স্তর, তারপর হচ্ছে প্রবৃদ্ধি স্তর, তারপর হচ্ছে পূর্ণতা স্তর, তারপর হচ্ছে পতন স্তর। পূর্ণতা স্তরে কি হয়? পূর্ণতা স্তরে হচ্ছে আমি যে পণ্যটা উৎপাদন করলাম এই পণ্যটা সর্বোচ্চ বিক্রয় সর্বোচ্চ পরিমাণ বাড়ে, প্রতিযোগিতা সর্বোচ্চ হয়, তারপর হচ্ছে মুনাফা ধীরে ধীরে কমতে থাকে। এটা হচ্ছে আমাদের পূর্ণতা স্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও এর মুনাফা কমতেছে। এই যে বৈশিষ্ট্যটা, এটা আমরা কোন স্তরে দেখতে পাই? এটা হচ্ছে আমরা পূর্ণতা স্তরে দেখতে পাই। তাহলে রাজন ব্রাদার্স আসবাবপত্র পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে। এটা আমাদেরকে জানতেছে যে কোন স্তরে অবস্থান করছে, পূর্ণতা স্তরে অবস্থান করছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক দিলাম। তারপর 2 নম্বর অংশে আমরা অনুধাবন দেব। এই যে পূর্ণতা স্তর বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমরা নিয়ে আসব। তাহলে আমরা যদি দেখি পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে পণ্যের বিক্রয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই স্তরে এক পর্যায়ে পণ্যের বিক্রয় এবং মুনাফা উভয় কমতে থাকে। এ পর্যায়ে সাধারণত প্রতিষ্ঠানগুলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য বাজারে নিয়ে আসে। এই পর্যায়ে কি হয়? প্রতিযোগিতা সর্বোচ্চ হয়, বিক্রয় সর্বোচ্চ হয়, কিন্তু মুনাফা ধীরে ধীরে কি হয়? কমতে থাকে। এটি হচ্ছে পূর্ণতা স্তরের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা পূর্ণতা স্তর দেব, তারপর হচ্ছে পূর্ণতা স্তরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা দ্বিতীয় স্টেপে নিয়ে আসব। তারপরের স্টেপে আমরা আনবো উদ্দীপক থেকে যে রাজন ব্রাদার্সের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা উদ্দীপক থেকে নিয়ে আসব। উদ্দীপকের যে অংশটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের এই যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও কমতে থাকে ধীরে ধীরে, এই যে অংশটা, এই অংশটা আমরা নিয়ে আসবো তৃতীয় অংশে। তারপর আমরা ব্যাখ্যা করব যে এই যে পর্যায়টা, এটাকে যে আমরা পূর্ণতা স্তর বললাম, এটার যে যৌক্তিকতাটা আমরা উপস্থাপন করব কিভাবে। আমরা জানি যে পূর্ণতা স্তর আছে, এই পূর্ণতা স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, কিন্তু এর মুনাফা কমতে থাকে। এক্ষেত্রে আসবাবপত্রের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর মুনাফা কমে যাওয়ার বিষয়টি পণ্যের জীবনচক্রে যে পূর্ণতা স্তর আছে সেটার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আমরা বলতে পারি যে রাজন ব্রাদার্সের আসবাবপত্র পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, তারপর প্রশ্ন বলছে রাজন ব্রাদার্সের আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে অনুসৃত কৌশল উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি দেখি রাজন ব্রাদার্স কি করতেছে, এমত অবস্থায় প্রতিষ্ঠানটি নতুন কৌশল ব্যবহার করে গবেষণামূলক কাজে এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেন। এই যে গবেষণামূলক কাজ, বাজার সম্পর্কে ধারণা নেওয়া, এটাকে বলা হয় আমাদের কি? পণ্য উন্নয়ন স্তর। এই পণ্য উন্নয়ন স্তর কোনটা? একেবারে জীবনচক্রের সূচনা স্তরের আগে যেটা হয় পণ্য উন্নয়ন স্তর, এটা হচ্ছে আমাদের এই কাজটা তিনি করতেছেন। তাহলে নিশ্চয়ই তিনি নতুন একটা পণ্য নিয়ে আসার চেষ্টা করতেছেন। তাহলে আমরা বলতে পারি যে রাজন ব্রাদার্স আসবাবপত্র বিক্রির ক্ষেত্রে অনুসৃত কৌশলটি হচ্ছে উন্নয়ন স্তরের অন্তর্ভুক্ত। পণ্য উন্নয়ন ও বাজার গবেষণার কৌশল গ্রহণ করেন। রাজন ব্রাদার্স আসবাবপত্র বিক্রির ক্ষেত্রে পণ্য উন্নয়ন এবং বাজার গবেষণার কৌশল গ্রহণ করেন, যা আমরা যৌক্তিক মনে করি। তারপর এই যে পণ্য উন্নয়ন এবং বাজার গবেষণা, এই বিষয়টি যদি আমরা নিয়ে আসি 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবো, এটি ব্যাখ্যা বা সংজ্ঞায়ন করব। পণ্য উন্নয়ন কোন ধরনের পণ্য, কি পণ্য উৎপাদন করা হবে তার ধারণা নেওয়া হয় পণ্য উন্নয়ন স্তরে। আর বাজার গবেষণার মাধ্যমে ক্রেতাদের পছন্দ, তাদের রুচি, তাদের অভ্যাস, তাদের কি চাহিদা অনুযায়ী তাদের চাহিদা ইত্যাদি প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের উপর ভিত্তি করে কি হয়? ক্রেতাদের চাহিদা মতো পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা হচ্ছে আমরা সংজ্ঞায়ন করব কোনটা? পণ্য উন্নয়ন এবং বাজার যে গবেষণা করলো তারা, এটার সংজ্ঞায়ন করবো আমরা 2 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। রাজন ব্রাদার্স যে কাজটা করতেছে, পূর্ণতা স্তরের পর যে কাজটা তিনি করতেছে, গবেষণামূলক কাজগুলো করতেছেন, তারপর হচ্ছে উন্নয়নমূলক যে কাজগুলো করতেছেন, সেগুলো আমরা উদ্দীপক থেকে সরাসরি অথবা একটু সামারাইজ করে নিয়ে আসবো 3 নাম্বার স্টেপে। চতুর্থ স্টেপে আমরা নিয়ে আসবো এটাতে যৌক্তিক, আমরা মনে করলাম যে পণ্য উন্নয়ন এবং বাজার গবেষণার কাজটাতে যৌক্তিকতা রয়েছে, সেটা আমরা ব্যাখ্যা করবো। যেমন পণ্য জীবনচক্রের পূর্ণতা স্তরে বিক্রয় পরিমাণ এবং মুনাফা কমে যায়। এই পণ্য স্তরে সাধারণত প্রতিষ্ঠানগুলো নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ পণ্য বাজারে ছাড়ে। মানে এই পণ্যটায় কিন্তু নতুন কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে দেয়, যাতে করে কি হয়? প্রতিযোগী যে পণ্যগুলো আছে সেগুলো থেকে একটু ব্যতিক্রম বা স্বতন্ত্র হয়। এতে করে ক্রেতারা ওই পণ্যের প্রতি আরো বেশি আগ্রহী এবং উৎসাহ সহকারে পণ্যটা কেনে। এই কারণে নতুন বৈশিষ্ট্যপূর্ণ বাজারে ছাড়ে। এজন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি নতুন পণ্য উন্নয়ন এবং বাজার গবেষণার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে
পণ্য উৎপাদন করতে পারবেন। এর ফলে উৎপাদিত পণ্য উন্নত মানের হবে, যা ক্রেতাদের গ্রহণযোগ্যতা অর্জন করবে। এতে ক্রেতারা উক্ত প্রতিষ্ঠানের পণ্য কিনতে আগ্রহী হবে, ফলে প্রতিষ্ঠানের বিক্রি এবং মুনাফা আরও বেড়ে যাবে। এছাড়া পণ্য উন্নয়ন ও বাজার গবেষণার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবেলা করাও কি হবে, সম্ভব হবে। সুতরাং আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য উন্নয়ন এবং বাজার গবেষণার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক বা যথার্থ। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে সুবিধা পণ্য কি। সুবিধা পণ্য কি? সুবিধা পণ্য হচ্ছে যে সকল পণ্য আমরা সুবিধাজনক স্থান থেকে অল্প পরিশ্রমে এবং কম সময় ব্যয় করে কিনতে পারি, সেগুলোকে আমরা বলি সুবিধাজনক পণ্য। যেসব পণ্য বা ক্রেতারা তাৎক্ষণিকভাবে এবং কম প্রচেষ্টায় সুবিধাজনক স্থান থেকে বারবার কিনতে পারে, সেগুলোকে সুবিধাজনক পণ্য বলা হয়। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে শিল্প পণ্যের চাহিদা অনমনীয়। শিল্প পণ্যের কি? আমরা প্রথমে দিব শিল্প পণ্যের সংজ্ঞায়ন করব। তারপর অনমনীয় বলতে কি বুঝি আমরা? নমনীয়তা মানে কি? নমনীয় মানে হচ্ছে সময়ের সাথে সাথে যেটা পরিবর্তন হয়, এটা হচ্ছে নমনীয়। কিন্তু অনমনীয় মানে কি? অনমনীয় মানে হচ্ছে যেটা পরিবর্তন সাধারণত হয় না, সেটাকে আমরা বলি অনমনীয়। তাহলে আমরা প্রথমে শিল্প পণ্যের সংজ্ঞায়ন করব। শিল্প পণ্য মানে কি? উৎপাদন, পুনরায় বিক্রয়, পুনরায় উৎপাদনের জন্য যে সকল পণ্য ক্রয় করা হয়, সেগুলোকে আমরা বলি শিল্প পণ্য। শিল্প পণ্যের ক্রেতারা সাধারণত একসাথে বেশি পরিমাণে পণ্য কেনে, কারণ উৎপাদন প্রক্রিয়া গতিশীল রাখা এবং যথাসময়ে বাজারে ভোগ্য পণ্য সরবরাহের জন্য এটি অত্যন্ত জরুরি কাজ। এই কারণে ক্রেতারা নির্দিষ্ট সময় পর পর শিল্পপণ্য কেনে। ফলে কি হয়? ফলে শিল্পপণ্যের চাহিদা সচরাচর পরিবর্তন হয় না। যেহেতু শিল্পপণ্যের চাহিদা সচরাচর পরিবর্তন হয় না, তাহলে শিল্পপণ্যের চাহিদাকে আমরা কি বলতে পারি? অনমনীয় বলতে পারি। তারপর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত জনাব সুমন কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন? আমরা যদি দেখি, জনাব রফিক চট্টগ্রামে একটি আনারস জুস কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জনাব সুমন জুস তৈরির কাঁচামাল হিসেবে আনারস সরবরাহ করেন। প্রতিষ্ঠানটি আনারস দিয়ে উৎকৃষ্ট মানের জুস তৈরি করেন। উৎপাদিত জুসের মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানটি এমন কৌশল অবলম্বন করেন যাতে প্রতিনিয়ত নগদ টাকা প্রতিষ্ঠানে আসতে থাকে। তাহলে উল্লিখিত জনাব সুমন কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন? তিনি কি করতেছেন আমরা একটু যদি দেখি, তিনি একটা পণ্য থেকে, আনারস থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি করলেন? প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা নতুন পণ্য তৈরি করলেন, সেটা হচ্ছে জুস। তাহলে এটা নতুন পণ্য হয়ে গেল না? তাহলে এটা কোন ধরনের পণ্য বলতে পারি আমরা? এটাকে আমরা বলতে পারি যে শিল্প পণ্য। শিল্প পণ্যের মাধ্যমে কি হয়? নতুন উপযোগিতা সম্পন্ন পণ্য তৈরি করা হয়। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের জনাব সুমন শিল্প পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন। তারপর দ্বিতীয় অংশে আমরা শিল্প পণ্যের সংজ্ঞা দেব। শিল্প পণ্য পুনরায় উৎপাদন বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। এই ধরনের পণ্য সরাসরি ভোগ না করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্য কোনো পণ্য তৈরির উদ্দেশ্যে কেনা হয়। শিল্পপণ্য একসাথে বেশি পরিমাণে কেনা হয়। এই যে শিল্পপণ্যের কিছু বৈশিষ্ট্য আমরা দেব। প্রথমে শিল্পপণ্য কাকে বলা হয় এই বিষয়টা আমরা লিখবো, তারপর শিল্পপণ্যের দুই একটা বৈশিষ্ট্য আমরা দিয়ে দিব। 3 নাম্বার অংশ উদ্দীপকটা আমরা নিয়ে আসবো। উদ্দীপকের যে ঘটনাগুলো ঘটছে, তিনি কি করতেছেন? তিনি যে আনারস সংগ্রহ করার মাধ্যমে আনারসের জুস তৈরি করতেছেন, সেই জুসটা আমরা তৈরি প্রক্রিয়াটা আমরা এখানে ব্যাখ্যা করব। তারপর আমরা দেখাবো যে এই যে কাজটা করতেছেন, এটা যে শিল্পপণ্যের কাজ, সেটা আমরা ব্যাখ্যা করব। এটি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জুস উৎপাদনে ব্যবহার করা হয়। আর জুস উৎপাদনের জন্য জুস কারখানায় একসাথে বিপুল পরিমাণে আনারস নিয়ে কিনে থাকে। অর্থাৎ জনাব সুমন সরবরাহিত আনারস একটি শিল্প পণ্য। যে পণ্য থেকে নতুন কোনো পণ্য উৎপাদিত হয়, সেটাই তো শিল্প পণ্য। তাহলে যেহেতু আনারস থেকে নতুন আরেকটা পণ্য উৎপাদিত হচ্ছে, সেটাকে আমরা শিল্প পণ্য বলতে পারি। সুতরাং অথবা তাই বলা যায় যে উদ্দীপকে জনাব সুমন যে ধরনের পণ্য নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে শিল্প পণ্য। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে জনাব রফিকের মূল্য নির্ধারণের কৌশলটি যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। আমরা যদি দেখি, উৎপাদিত জুসের মূল্য নির্ধারণে এমন একটি কৌশল অবলম্বন করেন যাতে নিয়মিত নগদ টাকা প্রতিষ্ঠানের কাছে আসতে থাকে। অর্থাৎ নগদ প্রবাহটা যাতে সচল থাকে, এই বিষয়টা আমাদেরকে ইঙ্গিত করছে। তাহলে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ যাতে সচরাচর আসতে থাকে, মানে প্রতিনিয়ত আসতে থাকে, এটা হচ্ছে আমাদের কোন মূল্য নির্ধারণের ক্ষেত্রে যায়? সেটা আমাদের যায় প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে যায়। আমরা যদি দেখি, উদ্দীপকের জনাব রফিক প্রতিযোগিতা ভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করছেন, তাহলে এটা আমরা জ্ঞানমূলক দেব। তারপর হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলা হয়, এটা আমরা 2 নম্বর স্টেপে নিয়ে আসবো। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণে প্রতিযোগী পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ বাজারে আমি যে পণ্যটা উৎপাদন করলাম, সমজাতীয় পণ্যের সাথে
সমজাতীয় প্রতিযোগী যে পণ্যগুলো আছে, সমজাতীয় প্রতিযোগী পণ্যের সাথে মিল রেখে পণ্যের মূল্য যখন নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। এ ধরনের মূল্য নির্ধারণে বাজারে মূল্যের পরিমাণ খুব বেশি পার্থক্য থাকে না, তাই সহজে প্রতিষ্ঠানের টাকার নগদ প্রবাহ ঘটে থাকে। তারপরের অংশে আমরা কি করব, আমরা করব যে উদ্দীপক থেকে ঘটনাটা নিয়ে আসবো, তিনি কি ধরনের মূল্য নির্ধারণ করতেছেন এই বিষয়টা আমরা নিয়ে আসব। চতুর্থ অংশে এই যে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ করতেছেন এটার মাধ্যমে যে তার ব্যবসার সফলতা নিশ্চিত হয় এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ছাড়াও বাজারে অনেক জুস উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান আছে, তাই বাজারে প্রতিযোগীর সংখ্যাও বেশি। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি জুসের মূল্য বেশি নির্ধারণ করলে ক্রেতারা তার পণ্যটা না কিনে প্রতিযোগী যে পণ্যগুলো আছে সেগুলো কিনে নিবে। এতে উল্লেখিত প্রতিষ্ঠানটি বিক্রয় কমে যাবে, ফলে তাদের তৈরি জুস অবিকৃত থাকবে এবং লোকসান হবে। তাই প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার ভিত্তিক মূল্য নির্ধারণের মাধ্যমে সমজাতীয় প্রতিযোগীর যে পণ্যগুলো আছে সেগুলো দামের সাথে মিল রেখে পণ্য যখন নির্ধারণ করে তখন কি হয়, ক্রেতারা প্রতিযোগী প্রতিষ্ঠানের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের পণ্যগুলো কিনবে, ফলে কি হবে, প্রতিষ্ঠানের নগদ প্রবাহ চলমান থাকবে। তাই কি হবে, তাই আমরা বলতে পারি যে যেহেতু তিনি নগদ প্রবাহকে গুরুত্ব দিচ্ছেন, যে প্রতিনিয়ত প্রতিষ্ঠানে নগদ প্রবাহ আসবে, তাহলে তিনি কি ধরনের মূল্য নির্ধারণ করছেন, আমরা বলতে পারি যে উনি উদ্দীপকের রফিক প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের কৌশলটিকে গুরুত্ব দিচ্ছেন। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে ছাড় কাকে বলে। ছাড় মানে কি, ছাড় মানে হচ্ছে ডিসকাউন্ট, অর্থাৎ পণ্যের লিখিত মূল্য চেয়ে যে মূল্য কম রাখা হয় তাকে আমরা বলি হচ্ছে ছাড়। অর্থাৎ আমরা যখন দেখবো একটা পণ্যের গায়ের মূল্য অর্থাৎ লিখিত মূল্য যে পরিমাণ থাকে তার থেকে যে পরিমাণের পণ্য মূল্য কম রাখা হয় এটাকে বলা হয় ছাড় বা ডিসকাউন্ট বা বাট্টা, আমরা যেটাই বলে থাকি। আমরা যদি দেখি যে নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে পণ্য কিনলে তালিকা মূল্য থেকে যে পরিমাণ অর্থ কম দেওয়া হয় তাকে বলা হয় ছাড়। তারপরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে পরিমাণগত বাট্টার উদাহরণ দাও। পরিমাণগত বাট্টা কাকে বলা হয়, অর্থাৎ বেশি পরিমাণে পণ্য ক্রয় করলে যে পরিমাণে বাট্টা দেওয়া হয় সেটাকে আমরা বলি পরিমাণগত বাট্টা। বেশি পরিমাণে পণ্য ক্রয় উৎসাহিত করার জন্য এই ধরনের পরিমাণগত বাট্টা দিয়ে থাকে। আমরা যদি দেখি পণ্য কেনার পরিমাণের উপর ভিত্তি করে যে বাট্টা দেওয়া হয় তাকে পরিমাণগত বাট্টা বলা হয়। পণ্য বেশি বা কম কেনার উপর পরিমাণগত বাট্টা নির্ভরশীল করে। এর মাধ্যমে ক্রেতারা বেশি পরিমাণ পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদেরকে উৎসাহিত করা হয়। যেমন আমাদেরকে উদাহরণ দিতে বলছে, তাহলে আমাদেরকে একটা উদাহরণ দিতে হবে, যেমন 20,000 টাকার পণ্যের উপর 5% বাট্টা, আবার 30,000 টাকার পণ্য কিনলে 10% বাট্টা। এই যে একটা উৎসাহ যে 20,000 টাকা কিনলে 5% বাট্টা পাইবো, আবার 30,000 কিনলে ডাবল পাবো, 10% বাট্টা পাই যাবো। এই যে বাট্টা দিতেছে, ডিসকাউন্ট দিতেছে, এটাই হচ্ছে আমাদের পরিমাণ বাট্টা। কেন, বেশি পরিমাণে পণ্য কিনলে যে বাট্টা দিবে সেটাই হচ্ছে আমাদের পরিমাণগত বাট্টা। তারপরে প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত মিস্টার জামানের মোটরসাইকেলের চাকার টায়ার সংযোগ কোন ধরনের ভোগ্যপণ্যের অন্তর্ভুক্ত। আমরা যদি দেখি মিস্টার জামান অফিসে রওনা দেওয়ার সময় তার স্ত্রী তাকে বলে বাসায় চিনি নেই, ফেরার সময় চিনি নিয়ে আসিও। বাসায় ফেরার পথে মিস্টার জামানের মোটরসাইকেলের চাকায় টায়ার ফেটে যায়, ফলে নতুন টায়ার সংযোগ করতে তিনি বাসার দিকে রওনা হলেন। এনে বলছে যে উদ্দীপকে মিস্টার জামানের মোটরসাইকেলের চাকার টায়ার সংযোগ কোন ধরনের ভোগ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে ভোগ্য পণ্য আমরা কয় ধরনের জানি, 4 ধরনের। একটা হচ্ছে সুবিধাজনক পণ্য, জরুরি পণ্য, লোভনীয় পণ্য, আর একটা হচ্ছে শপিং পণ্য। তাহলে এই যে পণ্যগুলো, এই পণ্যটা কোন ধরনের পণ্য হতে পারে, জরুরি পণ্য। কেন, যে পণ্যের চাহিদা হঠাৎ করে সৃষ্টি হয়, আকস্মিকভাবে যে পণ্যের চাহিদা সৃষ্টি হয় সেটাকে বলি আমরা জরুরি পণ্য। তাহলে এই যে টায়ারটা ফেটে গেল, এটা না অপ্রত্যাশিত, এটা কি আশা ছিল যে আমি যাব আর টায়ারটা ফেটে যাবে, আমি একটা টায়ার কিনতে হবে, এটা তো প্রত্যাশিত না, হঠাৎ করে এটার চাহিদাটা সৃষ্টি হলো, এটাই হচ্ছে আমাদের জরুরি পণ্য। তাহলে এখানে বলা হচ্ছে মিস্টার উদ্দীপকের জামান সাইকেলের চাকার টায়ার সংযোগ ভোগ্য পণ্যের অন্তর্গত জরুরি পণ্য। তাহলে এটা আমরা জ্ঞানমূলক, প্রথমে আমাদেরকে জানতেছে কোন পণ্য, আমরা দেবো জরুরি পণ্য। দ্বিতীয় অংশে গিয়ে আমরা কি দেব, এই যে জরুরি পণ্য কাকে বলা হয় এই জরুরি পণ্যের সংজ্ঞায়ন করব। অতি আবশ্যকীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় যেসব পণ্য ক্রেতারা তাৎক্ষণিকভাবে কোনো সুযোগে কেনে সেগুলোকে আমরা কি বলি, জরুরি পণ্য বলি। এই ধরনের পণ্য কিনতে কেউ পূর্ব পরিকল্পনা করে না, তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য এই ধরনের পণ্য কেনা হয়, এগুলোকে বলি আমরা জরুরি পণ্য। অর্থাৎ এই সকল পণ্যের চাহিদা হঠাৎ করে সৃষ্টি হয়ে থাকে।
তারপর আমরা 2 নাম্বার পয়েন্টে কি দিব, 2 নাম্বার অংশে আমরা গিয়ে এই যে জরুরি পণ্য এটার সংজ্ঞায়ন করব, জরুরি পণ্য কয়েকটা আমরা বৈশিষ্ট্য দিয়ে দিব। তারপরে তৃতীয় অংশে গিয়ে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকে যে ঘটনাটা ঘটলো, এই যে তার টায়ার ফেটে গেল, এই টায়ার ফেটার কাহিনীটা আমরা নিয়ে আসবো। তারপর ব্যাখ্যা করব যে এই যে টায়ার ফাটাটা এটা যে জরুরি পণ্য কেন আমরা দেখাবো। তিনি পূর্ব পরিকল্পনা করে টায়ার সংযোগ করেনি, শুধু আকস্মিক জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি কাজটি করেছেন। তাৎক্ষণিক টায়ার সংযোগ না করলেই তিনি সময় মতো বাড়িতে পৌঁছতে পারতেন না। এগুলো হলো জরুরি পণ্যের বৈশিষ্ট্য। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি মিস্টার জামানের মোটরসাইকেলের চাকার টায়ার সংযোগ হচ্ছে জরুরি পণ্যের অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে দুটি ভিন্ন পণ্যের অস্তিত্ব বিদ্যমান, দুটি ভিন্ন পণ্যের অস্তিত্ব বিদ্যমান, তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা যদি দেখি মিস্টার জামান অফিসে রওনা দেওয়ার সময় তার স্ত্রী তাকে বললো বাসায় চিনি নেই, ফেরার সময় চিনি নিয়ে আসিও। আবার আমরা দেখলাম টায়ার ফেটে গেল। এই যে চিনি, এটা কোন ধরনের পণ্য? এটা তো সকল ধরনের মুদি দোকানে পাওয়া যায়, মানে এটার জন্য তো অনেক ধরনের পরিশ্রম করতে হয় না, পূর্ব পরিকল্পনাও করতে হয় না, জাস্ট আমরা যাব কিনে নিয়ে আসবো, এটা কম মূল্যে পাওয়া যায়। তাহলে এটা কোন ধরনের পণ্য? সুবিধা পণ্য। আর যে টায়ারটা ফেটে গেল, এটা কি ধরনের পণ্য? জরুরি পণ্য। তাহলে আমরা কি দুই ধরনের পণ্যের অস্তিত্ব পেলাম, একটা হলো জরুরি পণ্য, একটা হলো সুবিধা পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য। তাহলে দুই ধরনের অস্তিত্ব পেয়ে গেলাম। তার মানে উক্তিটির সাথে আমি কি একমত পোষণ করছি। এবার আমি ব্যাখ্যা দেব। উক্তিটির সাথে একমত পোষণ করছি, উক্তিটির সাথে আমি কি, একটি হচ্ছে প্রধান পণ্য। প্রধান পণ্য যেই কথা, অত্যাবশ্যকীয় পণ্য একই কথা, সুবিধাজনক পণ্য একই কথা। আরেকটা হচ্ছে জরুরি পণ্য নামে দুটি পণ্য অস্তিত্ব পাওয়া গেল। তারপরে আমরা কি করব, এই যে প্রধান পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য বা সুবিধা পণ্যের সংজ্ঞা দেব, আর হচ্ছে জরুরি পণ্যের সংজ্ঞা দেব। অত্যাবশ্যকীয় পণ্য কি বা প্রধান পণ্য কি? যে পণ্যে সুবিধাজনক স্থান থেকে অল্প পরিশ্রমে এবং অল্প সময় ব্যয় করে আমরা কিনতে পারি, সেগুলোকে বলি প্রধান পণ্য বা সুবিধাজনক পণ্য। যেমন হচ্ছে চাল, ডাল, আটা, এই ধরনের পণ্য হচ্ছে সুবিধাজনক পণ্যের উদাহরণ। অন্যদিকে জরুরি পণ্য কি? আবশ্যকীয় বা আকস্মিক পরিস্থিতি মোকাবেলার জন্য যে সকল পণ্য ক্রয় করা হয় সেগুলোকে আমরা কি বলি? জরুরি পণ্য বলা হয়। তাহলে 2 নম্বর স্টেপে আমরা কি দিব? দুটো পণ্যের সংজ্ঞায়ন করব, বৈশিষ্ট্য দিব। 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ধরনের দুই ধরনের পণ্যের কথা বলা হয়েছে, এই দুই ধরনের পণ্যের কথা আমরা নিয়ে আসবো। 3 নম্বর অংশে এই যে দুই ধরনের পণ্য রয়েছে, এই অস্তিত্ব রয়েছে, এই অস্তিত্ব ব্যাখ্যা করব। যেমন চিনি একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, এটি চা, সেমাই, পায়েস, শরবত ইত্যাদি নানা রকম মিষ্টান্ন, পিঠাপুলি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। অন্যদিকে জরুরি পণ্য টায়ার আকস্মিক প্রয়োজন মোকাবেলার জন্য ব্যবহার করা হয়, তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য কেনা হয়। তাই এই ধরনের পণ্য কেনার আগে পূর্ব পরিকল্পনা থাকে না। এইভাবে জরুরি পণ্য এবং প্রধান পণ্য থেকে আলাদা। তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি উদ্দীপকে প্রধান পণ্য ও জরুরি পণ্য নামে দুটি পণ্যের অস্তিত্ব রয়েছে। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে ব্যয় যোগ মূল্য নির্ধারণ মানে কি? ব্যয় যোগ মূল্য নির্ধারণ মানে কি? অর্থাৎ প্রতিষ্ঠানের সকল ব্যয়, টোটাল ব্যয়ের উপর ব্যয়ের সাথে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয় যোগ মূল্য নির্ধারণ বলা হয়। এটাকে আবার মার্কআপ মূল্য নির্ধারণও বলা হয়। আমরা যদি দেখি এখানে মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণের পদ্ধতিকে বলা হয় ব্যয় যোগ বা মার্কআপ মূল্য নির্ধারণ। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে নতুন পণ্য উন্নয়নে পরিকল্পনা প্রয়োজন। নতুন পণ্য উন্নয়নে পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনা কাকে বলে? প্রথম আমরা পরিকল্পনার সংজ্ঞা দেব অথবা নতুন পণ্য উন্নয়নের সংজ্ঞা দেব। পরিকল্পনার সংজ্ঞা মানে দিব পরিকল্পনার সর্বোত্তম বিকল্প নির্বাচনে সহায়তা করে। নতুন পণ্য উন্নয়ন প্রতিষ্ঠার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে তাই প্রতিষ্ঠানকে কৌশলী হতে হয়। প্রতিষ্ঠানকে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করতে হয়। এটি বাস্তবসম্মত না হলে তা প্রতিষ্ঠানের ব্যয় বাড়িয়ে দেয়। তাই কি করতে হবে? নতুন পণ্য উন্নয়নে পরিকল্পনা অবশ্যই প্রয়োজন। পরিকল্পনা মানে কি? ভবিষ্যতে কি করব কি না করব এগুলোর পূর্ব থেকেই নির্ধারণ করাই হচ্ছে পরিকল্পনা। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে ব্রেক ইভেন পরিমাণ নির্ণয় করো। এই একটা ম্যাথ দেওয়া আছে, এই যে ম্যাথগুলো আছে এগুলা অবশ্যই দিবা। তাহলে এই যে ম্যাথটা করতে বললো আমাদের কাছে ব্রেক ইভেন নির্ণয় করো। ব্রেক ইভেনের আমাদের একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখতে হবে। আমাদের এই অধ্যায়ে টোটাল 3টা সূত্র আছে, 3টা সূত্র মনে রাখতে পারলে তোমার অঙ্কগুলো হবে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে কি কি দেওয়া আছে। ব্যবসায় বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগের পরিমাণ দিয়ে দিছে। তারপর হচ্ছে ব্যবসায় মুনাফার পরিমাণ দিয়ে দিছে। তারপর হচ্ছে স্থায়ী ব্যয় দিছে, পরিবর্তনশীল ব্যয় দিছে, আর প্রত্যাশিত বিক্রয় পরিমাণ দিছে। তাহলে আমরা যদি একটু সূত্রটা দেখি,
আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, আমাদেরকে এই সূত্রটা বার করতে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা কি? ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে কি বললাম? ব্রেক ইভেন পয়েন্ট ইজ ইকুয়াল টু মোট স্থায়ী ব্যয় মাইনাস মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের কি করতে হবে? মোট স্থায়ী ব্যয় কই আছে, আমরা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। একক প্রতি পরিবর্তনশীল আমাদের প্রয়োজন, আমাদের মোট একক প্রতি বিক্রয় মূল্য প্রয়োজন। আচ্ছা, দেখি আমাদেরকে কি কি দেওয়া আছে। আমরা যদি একটু দেখি, এখানে আমাদেরকে দিছে হচ্ছে বিনিয়োগ দিছে, মুনাফা দিছে, তারপর হচ্ছে বিনিয়োগ দিল, মুনাফা দিল, তারপরে দিছে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় দিছে, তারপর হচ্ছে বিক্রয়ের পরিমাণ দিছে। একক প্রতি বিক্রয় দিছে না, টোটাল বিক্রয়ের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ দিছে, স্থায়ী ব্যয় দিছে। তাহলে এগুলো আমরা পাইলাম। তাহলে আমাদের প্রয়োজন কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে তিনটা। একটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কিন্তু আমাদেরকে দেয় না, আমাদেরকে দিয়েছে কি? মোট বিক্রয়ের পরিমাণ দিছে। তাহলে এই আমরা সবগুলো একসাথে লিখলাম যে উদ্দীপক থেকে আমরা সরাসরি নিয়ে আসবো যে মোট স্থায়ী ব্যয় হচ্ছে এত টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10 টাকা, মোট প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 50,000 টাকা, মোট প্রত্যাশিত মুনাফা 20% অথবা 2 লক্ষ টাকা আবার দিয়ে দিচ্ছে। 2 লক্ষ টাকা, মোট বিনিয়োগ হচ্ছে 10 লক্ষ টাকা। এই যে টাকাগুলো দিচ্ছে, আমাদেরকে কি বের করতে হবে? ব্রেক ইভেন বিন্দু বের করতে বলছে। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য আমাদেরকে নাই, আমরা মোট স্থায়ী ব্যয় পাইছি, এই স্থায়ী ব্যয়, মোট স্থায়ী ব্যয় পাইলাম, আর হচ্ছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাইলাম। তার মানে আমরা এই দুইটা পাইছি, এই দুইটা অংশ আমরা পাইলাম। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে শুধু এই একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য কিন্তু দেয় নাই, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ দিচ্ছে, একক প্রতি বিক্রয় মূল্য দেয় নাই। তাহলে একক প্রতি বিক্রয় মূল্যের সূত্র একটা আছে, এই একক প্রতি বিক্রয় মূল্যটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এই যে একক প্রতি বিক্রয় মূল্যটা আমরা এইভাবে বের করব। কিভাবে? একক প্রতি উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ইনটু বিনিয়োগকৃত মূলধন ডিভাইডেড বাই প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। তাহলে এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা যে একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ইনটু বিনিয়োগকৃত মূলধন ডিভাইডেড বাই প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা দেখতেছি যে এই যে প্রত্যাশিত মুনাফার পরিমাণ আছে, প্রত্যাশিত মুনাফা 20% অথবা 2 লক্ষ টাকা দিয়ে দিছে, এটা পাইলাম। বিনিয়োগকৃত মূলধন এই যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করছে, এটাও পাইলাম। তারপর হচ্ছে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ কই জানি? এই যে প্রত্যাশিত বিক্রয় পরিমাণ 50,000, এটাও পাইলাম। কিন্তু একক প্রতি উৎপাদন ব্যয় কিন্তু আমরা এখনো পাই নাই, একক প্রতি উৎপাদন ব্যয় নাই। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? এই একক প্রতি উৎপাদন ব্যয়টা বের করতে হবে। এই যে একক প্রতি উৎপাদন ব্যয়, এটাকে আমাদেরকে বের করতে হবে, এই একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে হবে। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় সূত্র কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে 10 টাকা, তারপর মোট স্থায়ী ব্যয় আছে কত? মোট স্থায়ী ব্যয় আছে হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা, মোট বিক্রয়ের পরিমাণ আছে আমাদের 50,000 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমরা কি পাবো? 10 যোগ টোটাল হচ্ছে 16 টাকা। এই 16 টাকা হচ্ছে আমাদের কি? একক প্রতি উৎপাদন ব্যয়। এই যে একক প্রতি উৎপাদন ব্যয়টা আমরা কোথায় নিব? এই একক প্রতি উৎপাদন ব্যয়টা উৎপাদনের ব্যয় লিখবো। আর প্রত্যাশিত মুনাফা তো দিয়ে দিছে, বিনিয়োগকৃত মুনাফা কই দিয়ে দিছে, মূলধন দিয়ে দিছে, প্রত্যাশিত বিক্রয় মূল্য দিছে। তাহলে আমরা যদি ভাগটা করে পাই কত? আমরা পাই হচ্ছে 20 টাকা। এই 20 টাকা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। তারপর আমরা তো এই একক প্রতি বিক্রয় মূল্য, আমার তো এটাই দরকার, এই একক প্রতি বিক্রয় মূল্য পাইলাম। আবার মোট স্থায়ী ব্যয় অঙ্ক দিয়ে দিছে, আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অঙ্ক দেওয়া আছে, শুধু এটা দেওয়া নাই যে একক প্রতি বিক্রয় মূল্য, এটা আমরা বের করে নিলাম। তার বিক্রয় মূল্য পাইলাম। তাহলে 3 লক্ষ টাকা স্থায়ী ব্যয় উপরে, আর নিচে হচ্ছে 20 মাইনাস 10, এটা হচ্ছে আমাদের কি? বিক্রয় মূল্য হচ্ছে 20, স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10। টোটাল ভাগটাগ করে আমরা পাইলাম কত? 3 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের এককের পরিমাণ দিচ্ছে। যদি বলা হতো বিক্রয় মূল্য বের করতো, তাহলে আমরা কি করতো? এই যে 20 টাকাটা, এটা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। যদি কইতো যে ব্রেক ইভেনের পরিমাণ নির্ণয় করো টাকায়, যদি টাকায় নির্ণয় করতে বলতো, তাহলে আমরা একক প্রতি টাকারে এই একক দিয়ে গুণ দিতাম। এই একক প্রতি বিক্রয় মূল্যকে এই টোটাল একক দিয়ে আমরা কি করতাম? গুণ দিতাম। কিন্তু আমাদেরকে কিছু বলে নাই, তাহলে আমরা শুধু একক বার করব, কিছু না বললে আমরা এককটাই বের করব। তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কত? 30,000 একক। তারপরে প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে
ব্রেক ইভেনের মাধ্যমে টার্গেট মুনাফা অর্জিত হয়। ব্রেক ইভেন মানে কি? ব্রেক ইভেনের সংজ্ঞায়ন আমরা প্রথমে করব। ব্রেক ইভেন মানে হচ্ছে যে পরিমাণে পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠান লাভও হবে না, লসও হবে না, সেটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তারপর আমরা নিয়ে আসবো যে ব্রেক ইভেন টার্গেট অর্জিত উক্তিটির সাথে আমি একমত, এটা তো প্রথমেই দিব। তারপর হচ্ছে যে পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রিতে প্রতিষ্ঠানের মোট আয় মোট ব্যয় সমান হয় তাকে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা ভারসাম্য বিন্দু বলা হয়। অর্থাৎ আমরা যদি এমন একটা ব্রেক ইভেন মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা মোট আয় এবং মোট ব্যয় সমান হয়, যে পরিমাণ পণ্য, এই যে পয়েন্টটা, এটা ধরো ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টটা যদি এই পরিমাণ পণ্য বিক্রয় করলে লাভও হবে না প্রতিষ্ঠানের, লসও হবে না, অর্থাৎ আয় ব্যয় সমান থাকে। ধরো এটা আয়, এটা ব্যয়, এই আয় ব্যয় যে বিন্দুতে সমান থাকে এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই বিন্দুর বেশি যদি বিক্রয় করে তাহলে লাভ হবে, কম যদি বিক্রয় করে তাহলে লস হবে। তারপর আমরা এটা তো লিখবো এখানে, এই পয়েন্ট থেকে বেশি বিক্রি করলে প্রতিষ্ঠানের মুনাফা হয় আর কম বিক্রি করলে প্রতিষ্ঠানের লোকসান হয়, এটা লিখবো। তারপরে উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ব্রেক ইভেন পয়েন্টটা কত পাইছিলাম আমরা গতে 30,000 একক, এখন বিক্রয় পরিমাণ হচ্ছে 50,000 একক। যদি বিক্রয় বাড়াইতে চায় এই 30,000 এককের চেয়ে যদি বিক্রয়ের পরিমাণ বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে, যদি 30,000-এর চেয়ে বিক্রয়ের পরিমাণ কম হয় তাহলে প্রতিষ্ঠানের লস হবে। তাহলে আমরা দেখলাম 50,000 থেকে যদি 30,000 বাদে 20,000 টাকা, তার মানে প্রতিষ্ঠানের লাভ হচ্ছে। যদি 10,000 অর্থাৎ 20,000 টাকা বিক্রয় করতো তাহলে প্রতিষ্ঠান অবশ্যই কি হতো, লস হতো। তাহলে উদ্দীপকের জন্য মাকসুদে 30,000 টাকা আয় এবং ব্যয় সমান হয়, এর চেয়ে বিক্রয়ের পরিমাণ যত বাড়বে মুনাফা তত বাড়বে, আবার বিক্রয় পরিমাণ যত কমবে মুনাফা তত কমে থাকবে। এই বিষয়গুলো আমরা লিখবো। তাই বলা যায় যে ব্রেক ইভেনের মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত সম্ভব হয়। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে পণ্য কি? পণ্য মানে কি? পণ্য মানে হচ্ছে কোনো দৃশ্যমান, স্পর্শনীয়, মালিকানা হস্তান্তরযোগ্য এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি যা মানুষের কি করে, অভাব পূরণে সহযোগিতা করে, অভাব পূরণে সমর্থ রাখে। তারপর হচ্ছে নগদ বাট্টা কাকে বলা হয়? নগদ বাট্টা মানে কি? ধারে বিক্রয়ের টাকা দ্রুত পরিশোধের জন্য যে বাট্টা দেওয়া হয় সেটাই হচ্ছে নগদ বাট্টা। ক্রেতাদের দ্রুত পরিশোধের জন্য অনুপ্রাণিত করার লক্ষ্যে যে বাট্টা দেওয়া হয় সেটাকে বলা হয় নগদ বাট্টা। তুমি যেভাবে সংজ্ঞায়ন করো রাইট, শুধু লিখতে হবে যে দ্রুত টাকা পরিশোধের ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয় সেটাই হচ্ছে নগদ বাট্টা। এর মাধ্যমে মূল তালিকা থেকে কিছু অর্থ কম কম নেওয়া হয়, এতে ক্রেতাদের মধ্যে অর্থ পরিশোধের কি হয়, আগ্রহ সৃষ্টি হয়, পাশাপাশি বিক্রেতা ও দ্রুত পরিমাণ অর্থের মাধ্যমে উপকৃত হয়। এটি ক্রেতা সন্তুষ্টি অর্জনের সহায়তা করে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে নাহিদ এন্টারপ্রাইজ কোন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করছে? আমরা যদি দেখি 2015 সালে নাহিদ এন্টারপ্রাইজ ইনোভা ফার্স্ট না ব্র্যান্ড নামে মোবাইল উৎপাদন ও বিক্রয় শুরু করে। বাজারে আসার পর 2018 সাল প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তার মানে তিনি কি করতেছেন? তিনি হচ্ছে মোবাইল ফোন উৎপাদন করতেছেন এবং বিক্রয় করতেছেন। তাহলে এই যে মোবাইল ফোনটা, এটা কি ধরনের পণ্য আমাদেরকে জানতে চাইছে। এই যে মোবাইল ফোনটা, আমরা কি সচরাচর মোবাইল ফোন কিনি? আমরা কি প্রতিদিন মোবাইল ফোন কিনি? কিনি না। আমরা একটা নির্দিষ্ট দিন মোবাইল ফোন কিনি, একটা পরিকল্পনা নিয়ে যাই, হ্যাঁ আমি আজকে এই ব্র্যান্ডের মোবাইলটা কিনবো। এই ব্র্যান্ডের মোবাইলটা কেমন, ভালো কি ভালো হবে না, এটা যদি আমাদের আশেপাশে পরিচিত কারো কিনে থাকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। তারপর হচ্ছে মূল্য যাচাই করি কোনটা ভালো হবে না হবে। এই যে যাচাই বাছাই, এটা হচ্ছে আমাদের শপিং পণ্য। অর্থাৎ যে সকল পণ্য আমরা নিয়মিত সচরাচর ক্রয় করি না, ক্রয়ের জন্য পূর্ব পরিকল্পনা নিয়ে বাজারে যাই এবং কয়েকটা পণ্যের সাথে তুলনা করে পণ্য ক্রয় করি, সেটাই হচ্ছে আমাদের কি পণ্য, শপিং পণ্য। তাহলে উদ্দীপক নাহিদ এন্টারপ্রাইজের শপিং পণ্য উৎপাদন ও বিক্রয় করছে, যেহেতু এটা মোবাইল ফোন আমরা সচরাচর ক্রয় করি না, তাহলে এটা হচ্ছে শপিং পণ্যের অন্তর্ভুক্ত। তাহলে আমরা তো নাহিদ এন্টারপ্রাইজের এটা শপিং পণ্য দেব। তারপর এটা হচ্ছে ব্যাখ্যা করব শপিং পণ্য কাকে বলে, এটা ব্যাখ্যা করব। যেমন হচ্ছে সাধারণত ক্রেতারা পূর্ব পরিকল্পনার ভিত্তিতে ফোন কিনে, এই ধরনের কেনার ক্ষেত্রে ক্রেতারা সমজাতীয় পণ্যের সাথে এই তুলনা করে, একক প্রতি মূল্য তুলনামূলক বেশি হয়ে থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আগে সংজ্ঞায়ন করবো, তারপর বৈশিষ্ট্যগুলো কয়েকটা দিয়ে দিব। তারপরের অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে কাহিনীগুলো ঘটলো, নাহিদ এন্টারপ্রাইজ যে কাজগুলো করে, এই কাজগুলো আমরা নিয়ে আসবো তৃতীয় অংশে। তারপর ব্যাখ্যা দিব এই যে মোবাইল ফোনটা, এটা যে আমাদের শপিং পণ্য, এটা আমরা ব্যাখ্যা দিব। যেমন মোবাইল ফোন কেনার সময় ক্রেতারা বিভিন্ন কোম্পানির সাথে মোবাইল ফোনের তুলনা করে থাকে। মোবাইল ফোনের এসব বৈশিষ্ট্য শপিং পণ্যের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং নাহিদ এন্টারপ্রাইজ যে ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করছে সেটি হচ্ছে শপিং পণ্যের অন্তর্গত। এভাবে আমরা ব্যাখ্যা করব। তারপরে
গ নাম্বার প্রশ্নে যেটা বলছে 2021 সালে নাইদ এন্টারপ্রাইজের পণ্য জীবনচক্রের যে স্তরে রয়েছে তা উল্লেখপূর্বক গৃহীত সিদ্ধান্ত যথার্থতা বিশ্লেষণ করো। আমরা যদি দেখি এরপর অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো নতুন ধরনের মোবাইল ফোন বাজারে নিয়ে আসায় দিন দিন প্রতিষ্ঠানটির বিক্রয় কমে যায়। এমত অবস্থায় 2021 সালে নাইদ এন্টারপ্রাইজ মোবাইল ফোনের প্রমোশন হ্রাস করে মূল্য কমিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রমোশন হ্রাস করে মূল্য কমিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। এই যে বিক্রয় কমে যায়, বিক্রয় কমে গেছে, একেবারেই কমে গেছে, এটা কোন পর্যায়ে যায়? এটা হচ্ছে পতন স্তরে যায়। তাহলে পণ্যের জীবনচক্রের কোন স্তর? এটা হচ্ছে পণ্যের জীবনচক্রের পতন স্তরে থাকায়। পণ্যের জীবনচক্রের হচ্ছে পতন স্তরে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 2021 সালে নাইদ এন্টারপ্রাইজের পণ্যের জীবনচক্রের পতন স্তরে রয়েছে। প্রথম অংশ আমরা দিব যা যে সিদ্ধান্ত নিলে বিক্রয় প্রমোশন কমিয়ে আনলো, এই সিদ্ধান্তটি যৌক্তিক, যা যথার্থ, এই বিষয়টা আমরা লিখবো। দ্বিতীয় অংশে গিয়ে আমরা এই পতন স্তর বলতে কি বুঝি, পতন স্তরের সংজ্ঞা দেব। পতন স্তর পণ্যের জীবনচক্রের সর্বশেষ স্তর। এই স্তরে পণ্যের চাহিদা ও বিক্রয় ব্যাপকভাবে বেড়ে যায়, ব্যাপকভাবে কমতে থাকে। এই স্তরে পণ্যের বাজার হারিয়ে ফেলে, এই কারণে পণ্যটি তখন বাজার থেকে সরিয়ে নিতে হয়। এই বিষয়টা নিয়ে আসবো। তারপরের অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকে যে কাজগুলো হতো সেগুলো নিয়ে আসবো। তারপর চতুর্থ অংশে আমরা নিয়ে আসবো প্রথম স্তরের মাধ্যমে যে সিদ্ধান্ত নিল যে যৌক্তিক, এটা দেখাবো। যেমন প্রথম স্তরে বাজারে পণ্যের চাহিদা কমতে থাকে, এতে করে কি হয়? পণ্যের বিক্রয় মুনাফা ব্যাপক হারে কমে যায়। সর্বস্তরে উন্নত এবং মানসম্মত নতুন নতুন প্রতিযোগী পণ্যের প্রাধান্য থাকে, ফলে প্রচুর পরিমাণে পণ্য অবিকৃত থাকে। এই জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূল্য কমিয়ে আনতে হয় এবং প্রমোশন অর্থাৎ বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপন এইসব মাধ্যম কমিয়ে আনতে হয়। এক্ষেত্রে পণ্যের মূল্য কমিয়ে আনা হয়, এতে অবিকৃত পণ্যগুলো বিক্রি হয়ে যায়, ফলে বাজারে পণ্যটি সরিয়ে নেওয়া সহজ হয়। তাই বলা যায়। সুতরাং আমরা বলতে পারি কি 2021 সালে এন্টারপ্রাইজের যে মূল্য কমিয়ে আনার যে সিদ্ধান্তটি নিয়েছে এটি অত্যন্ত যৌক্তিক। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে লোভনীয় পণ্য কাকে বলা হয়? যে পণ্যের চাহিদা দেখা মাত্র সৃষ্টি হয় সেটাকে আমরা লোভনীয় পণ্য বলি। যে পণ্যের চাহিদা দেখা মাত্র লোভের বশবর্তী হয়ে যে পণ্যের চাহিদা সৃষ্টি হয় সেটাকে বলি আমরা লোভনীয় পণ্য। যেসব পণ্য দেখা মাত্রই ক্রেতারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে কেনেন সেগুলোকে আমরা লোভনীয় পণ্য বলে থাকি। তারপর সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে যে পণ্য উন্নয়নের স্তরে পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ বেশি হয়। পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ বেশি হয়। পণ্য উন্নয়ন স্তর কাকে বলো সেটা আগে আমরা সংজ্ঞায়ন করব। পণ্য উন্নয়ন স্তর হচ্ছে যে কোনো একটি পণ্যের ধারণা অনুসন্ধান থেকে শুরু করে বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন পর্যন্ত স্তরকে আমরা বলি পণ্য উন্নয়ন স্তর। এই স্তরে উৎপাদন পণ্য গবেষণা এবং প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে। গবেষণা এবং অবকাঠামোগত খাতে এককালীন ব্যয় করতে হয়। এই ধরনের ব্যয়ের পরিমাণ অনেক বড় অঙ্কের হয়ে থাকে। তাই আমরা বলতে পারি যে পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ ব্যয় কি হয়? বেশি হয়ে থাকে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য? আমরা যদি দেখি শরীফ একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি গুণগত মানসম্পন্ন ও প্রযুক্তিগতভাবে ঘড়ি আমদানি করে বিক্রি করেন। তিনি অভিজাত ক্রেতাদের কাছে টার্গেট করেন এবং পণ্য সম্পর্কে উপলব্ধি দিয়ে গুরুত্ব দিয়ে পণ্য উচ্চ মূল্য নির্ধারণ করে থাকেন। এই যে পণ্যটা, এটাকে আমাদেরকে কোন ধরনের পণ্য বলা হচ্ছে? তিনি কাদেরকে লক্ষ্য করেন? তিনি হচ্ছে অভিজাত শ্রেণীর ক্রেতাদেরকে টার্গেট করেন। এই যে অভিজাত মানে হচ্ছে কি, বিশেষ শ্রেণীর ক্রেতাদেরকে লক্ষ্য করে পণ্য উৎপাদন এবং বিক্রি করা হয়, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বিশিষ্ট পণ্য বলে থাকি। তাহলে উদ্দীপক উল্লেখিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য? এটি হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য। উদ্দীপক উল্লেখিত পণ্যটি হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্যের 2 নম্বর অংশে সংজ্ঞায়ন করব। বিশিষ্ট পণ্য মানে কি? বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য যে সকল পণ্য উৎপাদন করা হয় এবং বিপণন করা হয় সেগুলোকে বিশিষ্ট পণ্য বলা হয়। এই বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের পণ্যগুলো আলাদা বৈশিষ্ট্য, ব্র্যান্ড ইমেজ সম্পন্ন থাকে। অনেক মানুষ আছে এমন একটা পণ্য ব্যবহারের মাধ্যমে নিজেকে সমাজের অন্যান্য মানুষ থেকে আলাদা মনে করে, অর্থাৎ বিশেষ কেউ, মানে আলাদা একটা স্বতন্ত্র ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য যে পণ্য ব্যবহার করে সেটি হচ্ছে আমাদের কি? বিশিষ্ট পণ্য। এছাড়া এই ধরনের পণ্য তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এটা হচ্ছে আমরা বিশিষ্ট পণ্যের আমরা পরিচয় করিয়ে দেবো, বিশিষ্ট পণ্য সম্পর্কে আমরা সংজ্ঞান দেব। তারপরের অংশে আমরা উদ্দীপক নিয়ে আসবো। উদ্দীপকে যে ধরনের ঘড়ির কথা বলা হচ্ছে এই ধরনের ঘড়ি আমরা ব্যাখ্যা করব, নিয়ে আসবো উদ্দীপকটা। তারপর এইটা যে বিশেষ ধরনের ঘড়ি, বিশেষ ক্রেতাদের জন্য অর্থাৎ বিশিষ্ট পণ্য, এই জিনিসটা আমরা দেখাবো। যে গুণগত মানসম্পন্ন হয়, ঘড়ির দাম আলাদা, ব্র্যান্ড ইমেজ আছে, এই কারণে শরীফ ঘড়ির উচ্চ মূল্য নির্ধারণ করেন। ফলে ঘড়ির বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য বিশিষ্ট এসব বৈশিষ্ট্য বিশিষ্ট পণ্যের সাথে কি হয়, মিলে যায়। আর বিশিষ্ট পণ্য হলো ভোগ্য পণ্যের একটি ধরন, তাই আমরা কি বলতে পারি, উদ্দীপকের ঘড়ি বিশিষ্ট পণ্যের অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্নে বলা হচ্ছে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে জনাব শরীফের ব্যবহৃত মূল্য নির্ধারণের পদ্ধতি কি। আমাদের মূল্য নির্ধারণ অনেকগুলো পদ্ধতি রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। আমরা যদি দেখি পণ্যের মূল্য বেশি থাকায়, এখানে একটু দেখো, তিনি অভিজাত ক্রেতাদের টার্গেট করে বিক্রি করেন। পণ্য সম্পর্কে উপলব্ধিকে গুরুত্ব দিয়ে পণ্যের উচ্চ মূল্য নির্ধারণ করেন। পণ্য মূল্য বেশি থাকা সত্ত্বেও জনাব শরীফ প্রতিযোগিতামূলক বাজারে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন। এই যে উপলব্ধিকেও গুরুত্ব দেয়, পণ্যের প্রতি ক্রেতাদের উপলব্ধির উপর ভিত্তি করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে আমরা বলি ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। তাহলে জনাব শরীফের নির্ধারিত মূল্যটি কোন ধরনের, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা আমরা ব্যবহার করেছি, যা উক্তিটি যথার্থ। এটা তো আমরা প্রথম অংশে লিখবো। দ্বিতীয় অংশে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে সেটা আমরা সংজ্ঞায়ন করব। পণ্যের প্রতি ভোক্তার উপলব্ধির উপর ভিত্তি করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়। এটাকে পণ্যের ক্রেতাদের বেশি গুরুত্ব দেয়, সেই পণ্যের প্রতি বেশি মূল্য নির্ধারণ করা হয়। যে এই পদ্ধতিতে সাধারণত পণ্যের ব্যয়কে বিবেচনা করা হয় না, পণ্যের প্রতি মানুষের মূল্যবোধ বা উপলব্ধি কেমন সেটার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। তারপর আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। তারপর অংশে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ সম্পর্কে ক্রেতাদের উপলব্ধি বিবেচনা করা হয়। ক্রেতারা যদি মনে করেন উচ্চ ভ্যালু সম্পূর্ণ, তাহলে পণ্যের উচ্চ মূল্য নির্ধারণ করা যায়। পণ্যের উচ্চ মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যটিকে অবশ্যই উন্নত মানসম্পন্ন এবং আকর্ষণীয় হয়ে থাকে। এর প্রেক্ষিতে জনাব শরীফ আমদানিকৃত ঘড়ির উচ্চ মূল্য নির্ধারণ করে থাকেন। এতে করে অভিজাত শ্রেণীর ক্রেতাদের কাছে এই পণ্যটির চাহিদা বেড়ে যায়, ফলে তিনি প্রতিযোগিতামূলক বাজারেও অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারছেন। তাই আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে শরীফের ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণটি যৌক্তিক রয়েছে, যা যৌক্তিকতা রয়েছে। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, তারপর প্রশ্ন বলা হচ্ছে যে মৌসুমী বাট্টা কাকে বলা হয়। মৌসুমী বাট্টা অমৌসুমে বা অফ সিজনে বিক্রয় বৃদ্ধির জন্য যে বাট্টা বা ছাড় দেওয়া হয় সেটাকে আমরা বলি মৌসুমী বাট্টা। অমৌসুমী বা অফ সিজনে পণ্য কিনতে ক্রেতাদের অনুপ্রাণিত করতে যে বাট্টা দেওয়া হয় সেটাকে আমরা বলি মৌসুমী বাট্টা। তারপরে প্রশ্ন বলা হচ্ছে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ কাকে বলা হয়। আমরা না একটু আগে পড়ছিলাম যে ব্যয় যোগ মূল্য নির্ধারণ কি, এটাই হচ্ছে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে মার্কআপ মূল্য নির্ধারণ করা বলে। এই পদ্ধতিতে মূল্য নির্ধারণে স্থির ব্যয়, পরিবর্তনশীল এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হয়। এতে করে কি হয়, একক প্রতি উৎপাদন ব্যয়ের ভিত্তিতে একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। সূত্রটি কি, সূত্রটি হচ্ছে, সূত্র যদি দাও তুমি 1 নাম্বার নিশ্চিত পাবা, সূত্রটা দিয়ে দিও। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই 1 মাইনাস একক প্রতি বিক্রয়ের উপর মুনাফার হার। এটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্যের সূত্র। এটা ব্যাখ্যা করে দিবা। তারপরে বলা হচ্ছে যে আমাদের এবি কোম্পানি ভারসাম্য বিন্দু টাকায় নির্ণয় করো। ভারসাম্য বিন্দু বা ব্রেক ইভেন যে কথা, ভারসাম্য বিন্দু একই কথা। আমরা যদি দেখি এখানে কি কি দিয়ে দিছে, এখানে পরিবর্তনশীল ব্যয় দিছে 25 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য দিছে 75 টাকা, মোট স্থায়ী ব্যয় দিয়েছে 3 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় পরিমাণ হচ্ছে 10,000 একক। আমাদের কোনটা, এবি কোম্পানি, এই এবি কোম্পানি এটা করছে। তাহলে আমরা দেখেছি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য, মোট স্থায়ী ব্যয়, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ দিয়ে দিছে। আমাদেরকে বলছে ব্রেক ইভেন বার করতে বলছে, অথবা ভারসাম্য বিন্দু বার করতে বলছে। তাহলে আমরা যদি ভারসাম্য বিন্দুর সূত্রটা কি, এই ভারসাম্য বিন্দু সূত্রটা হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা যদি উদ্দীপক থেকে নিয়ে আসি যে স্থায়ী ব্যয় দিয়ে দিছে কত, এটা হচ্ছে আমাদের উদ্দীপক থেকে দিয়ে দিছে। স্থায়ী ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা, আমরা উদ্দীপক থেকে নিলাম। একক প্রতি বিক্রয় মূল্য আমরা 75 টাকা উদ্দীপক থেকে নিলাম। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় উদ্দীপক থেকে নিলাম। তাহলে আমাদের ভারসাম্য বিন্দু কত হবে, আমাদের ভারসাম্য বিন্দু হবে মোট স্থায়ী ব্যয়ের উপর স্থায়ী ব্যয় লিখলাম, একক প্রতি বিক্রয় মূল্য 75 টাকা লিখলাম, একক প্রতি পরিবর্তনশীল 25 টাকা লিখলাম। তো যোগ বিয়োগ করে আমরা ভাগ করে আমরা কত পাই, 6000 একক। আমাদেরকে একক, এটা হচ্ছে আমাদের একক, ব্রেক ইভেনের অথবা ভারসাম্য বিন্দুর একক বের করলাম। আমাদেরকে হচ্ছে টাকায় পরিমাণ করতে, টাকায় বার করতে বলছে। তাহলে টাকায় বার করতে হলে আমরা কত পাইছিলাম, একক প্রতি
আমাদের একক প্রতি বিক্রয় মূল্য কত? এই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? 75 টাকা। তাহলে এই যে 6000 একক, এটাকে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দেই, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিলে কি বের হবে? যে টাকাটা বের হবে এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তো বোঝা গেল কিভাবে ভারসাম্য বিন্দুর টাকায় বের করতে হয়। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপক উল্লেখিত এ বি কোম্পানি XZ কোম্পানির মধ্যে কোনটি লাভজনক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে আমরা তো এ বি এর ব্রেক ইভেন পাইলাম, তারপরে আমরা কিসের ব্রেক ইভেন বার করব? আমরা হচ্ছে এখন এই যে XYZ কোম্পানি রয়েছে এটার ব্রেক ইভেনটা বের করব, তারপর কম্পেয়ার করব। আমরা যদি দেখি XYZ এর পরিবর্তনশীল দিয়ে দিচ্ছে 2 টাকা, স্থায়ী ব্যয় দিয়ে দিচ্ছে 1 লক্ষ টাকা, একক প্রতি বিক্রি মূল্য দিচ্ছে 60 টাকা, বিক্রয় পরিমাণ দিচ্ছে 50,000 টাকা। আচ্ছা, পাইলাম। এখন আমাদেরকে কি বের করতে হবে? ব্রেক ইভেন বের করতে হবে দ্বিতীয়টার। প্রথমটার তো পাইলাম এ বি কোম্পানির ব্রেক ইভেন কত পাইলাম? এ বি কোম্পানির ব্রেক ইভেন পাইলাম হচ্ছে আমাদের কোথায়? আচ্ছা, এ বি কোম্পানির ব্রেক ইভেন পাইলাম হচ্ছে আমাদের 4,50,000 টাকা। 4 লক্ষ, এই যে 4,50,000 টাকা, এটা কিন্তু আমাদের লাগবে পরবর্তী কোশ্চেনে কম্পেয়ার করার জন্য। তারপর আমরা কি করব? XYZ এর যে ব্রেক ইভেনটা এটা আমরা নির্ণয় করব। XYZ এর ব্রেক ইভেনের প্রথম আমরা উদ্দীপক থেকে এই তথ্যগুলো সংগ্রহ করব। মোট স্থায়ী ব্যয় হচ্ছে 10,000 টাকা, 1 লক্ষ টাকা, একক প্রতি হচ্ছে 60 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল 2 টাকা। তাহলে আমরা সূত্রের মধ্যে যদি মান বসাই দেই তাহলে বের হবে হচ্ছে ব্রেক ইভেন বিন্দু অথবা ব্রেক ইভেন একক বের হবে হচ্ছে আমাদের কত? 20,000 টাকা। এটা হচ্ছে একক। আমরা না এর আগে একটা টাকায় বের করছিলাম, এখন এটাও আমরা কি করব? টাকায় বের করব। টাকায় বার করতে গেলে কি হবে? 20,000কে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিব। এই এককরে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিলে আমাদের টোটাল বিক্রয় মূল্য বের হবে। এটা হচ্ছে 1,40,000 টাকা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে XYZ এর ব্রেক ইভেন টাকা। তারপরে এবার হচ্ছে আমরা কম্পেয়ার করব। আমরা XYZ এর এখন পাইলাম কত? 1,40,000 টাকা। আর ক হতে প্রাপ্ত অথবা গ হতে প্রাপ্ত আমরা পাইছি কত? 4,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের গ হতে যে ব্রেক ইভেনটা পাইলাম। তো আমরা দেখতেছি যে বিক্রয়ের পরিমাণ কোনটাতে বেশি? আমরা দেখতেছি বিক্রয়ের পরিমাণ হচ্ছে XYZ এর তুলনায় কোনটায় বেশি? এ বিতে বেশি। বিক্রয়ের পরিমাণ XYZ এতে এ বিতে বেশি। তাহলে আমরা বলতে পারি যে যা XYZ এর অর্জিত মুনাফার চেয়ে বেশি। তাই আমরা মনে করি যে এ বি কোম্পানি XYZ এর তুলনায় বেশি লাভজনক। এ বি কোম্পানি XYZ এর তুলনায় বেশি লাভজনক। কেন? এটার ব্রেক ইভেন হচ্ছে মাত্র 1,40,000 টাকা, আর এটা হচ্ছে 4,50,000 টাকা। তাহলে যেটা বেশি হবে সেটাই হচ্ছে লাভজনক। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সরবরাহ পণ্য কাকে বলা হয়? এটা হচ্ছে আমাদের একটা শিল্প পণ্যের অন্তর্ভুক্ত। সরবরাহ পণ্য হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে যেসব পণ্য শিল্প প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকে গতিশীল রাখতে সহায়তা করে সেগুলোকে আমরা বলি সরবরাহ পণ্য। তারপরে বলা হচ্ছে যে উদ্দীপক শিল্প পণ্য বাজার ভৌগোলিক কেন্দ্রীভূত। শিল্প পণ্যের বাজার ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দিব? আগে শিল্প পণ্যের সংজ্ঞায়ন করব। শিল্প পণ্য কাকে বলে? শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে শিল্প পণ্যের বাজার বলা হয়। তারপর হচ্ছে ভৌগোলিকভাবে কেন কেন্দ্রীভূত আমরা যদি একটু দেখি, প্রথম হচ্ছে আমরা সংজ্ঞায়ন করব পুনরায় উৎপাদন, পুনরায় প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে যে সকল বাজার থেকে পণ্য ক্রয় করা হয় সেটাকে শিল্প পণ্যের বাজার বলা হয়। শিল্প পণ্যের বাজারের সদস্যরা পুনঃউৎপাদন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য কিনে থাকে। তাদের এই উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তারা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। দেশের একটি এলাকায় এক এক ধরনের শিল্প স্থাপন উপযোগী হওয়ায় এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিদ্যমান থাকায় কেবল সেখানে ওই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইসব কারণে আমরা বলতে পারি শিল্প বাজার ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত, অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রকে একটা নির্দিষ্ট এলাকায় শিল্প পণ্যের বাজারগুলো গড়ে ওঠে। তারপরে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে যে জনাব রিমু কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা করো। জনাব রিমু কোন ধরনের ভোগ্য পণ্য? জনাব রিমু ঢাকার উত্তরায় স্পার্কল কালেকশন নামে একটি দোকান পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণীর ক্রেতাদের জন্য আধুনিক এবং ইউনিক ডিজাইনের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন। তিনি তার ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওইসব পণ্য আমদানি করেন। ফলে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বাড়ে। এখানে বলা হচ্ছে জনাব রিমু কোন ধরনের ভোগ্য পণ্য, তাহলে তিনি কোন ধরনের? তিনি হচ্ছে শপিং পণ্য বিক্রি করছেন। এখন যদি দেখি যে এই যে ক্রেতাদের জন্য তুমি যদি এখানে অভিজাত শ্রেণী দেখে তুমি যদি বিশিষ্ট পণ্য দাও তাও রাইট, কোনো ভুল নাই। এখানে যদি তুমি শপিং পণ্য দাও তাও রাইট, কোনো সমস্যা নেই।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শপিং পণ্য উৎপাদন করছেন। তারপর আমরা হচ্ছে শপিং পণ্যের সংজ্ঞা দেব। শপিং পণ্যের কি দেব? সংজ্ঞায়ন করব। শপিং পণ্য বলতে আমরা কি বুঝি এটা আমরা অলরেডি আলোচনা করছি। এই শপিং পণ্যের সংজ্ঞায়ন করব। শপিং পণ্যের কিছু উদাহরণ দিয়ে দেবো, যেন হচ্ছে গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, অলংকার, এগুলো হচ্ছে আমাদের শপিং পণ্যের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, তিনি যে কাজগুলো করতেছেন এটি নিয়ে আসবো। আর এটাকে যে আমরা শপিং পণ্য বললাম এই বিষয়টা আমরা নিয়ে আসবো। কেন? জনাব রিমু ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্য আমদানি করেন। ক্রেতারা সাধারণত পূর্ব পরিকল্পনার সাপেক্ষে বিভিন্ন ব্র্যান্ডের তুলনা করে এই ধরনের পণ্য কেনেন, আর এসব পণ্য বিশেষ বিশেষ উপলক্ষে কেনা হয়। এসব বৈশিষ্ট্য শপিং পণ্যের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আমরা উদ্দীপকের রিমু যে ধরনের পণ্য বিক্রি করছেন তাকে আমরা কি বলতে পারি? শপিং পণ্য বলতে পারি। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এই প্রশ্নে বলা হচ্ছে যে জনাব রিমু মূল্য নির্ধারণের পদ্ধতি চিহ্নিতপূর্বক এর যথার্থতা মূল্যায়ন করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল্য নির্ধারণ কোনো ইঙ্গিত দেওয়া নাই, তবু আমরা বের করবো যে অভিজাত ক্রেতাদের আধুনিক এবং ইউনিক ডিজাইনের পোশাক ও অন্যান্য প্রয়োজনে বিক্রি করেন। তিনি তার ক্রেতাদের চাহিদাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্য আমদানি করে থাকেন, ফলে ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম হয়। তাহলে আমরা বলতে পারি যে এটা ভ্যালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ হয় কিভাবে? একটা পণ্যের প্রতি ভোক্তা বা গ্রাহকের বা ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে যে মূল্য নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বৈশিষ্ট্য হচ্ছে এর মান, আকার, আকৃতি, ডিজাইন, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে পণ্যটিকে ক্রেতাদের কতটুকু গুরুত্ব দিচ্ছে তার উপর ভিত্তি করে এটার মূল্যটা নির্ণয় করা হয়। যদি একটা উদাহরণ দেখো, যে একটা শার্ট নিউ মার্কেটে যে পরিমাণ ধরো 500 টাকা একটা শার্ট পাওয়া যায়, কিন্তু সেটা থেকে যদি যমুনা ফিউচার পার্কে যায় সেটার দাম কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। কেন বেড়ে যায়? এই যে একটা স্থানের পরিবর্তনের কারণে পণ্যের প্রতি ক্রেতার মনোভাব বা উপলব্ধিও কিন্তু পরিবর্তন হয়। এই উপলব্ধির উপর ভিত্তি করে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়। তারপর আমরা উদ্দীপকটা নিয়ে আসবো 3 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে এই যে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের কাহিনীটা আমরা লিখবো যে জনাব রিমু পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের গুরুত্ব দিচ্ছে বিষয়গুলোকে। এক্ষেত্রে তিনি ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি অনুসরণ করছে। ক্রেতার চাহিদা অনুযায়ী এই পদ্ধতি ব্যবহার করে ক্রেতাদের মধ্যে পণ্য সম্পর্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করতে পারে। এতে করে কি হয়? এতে করে ক্রেতারা নিজেরা অন্যদের থেকে স্বতন্ত্র ভাবতে এবং বিশেষ মূল্যে পণ্য কেনা অব্যাহত রাখতে পারে। এতে করে জনাব রিমুর প্রতিষ্ঠানের সুনাম এবং মুনাফাও বৃদ্ধি পেতে পারে, যা প্রতিষ্ঠানটিকে সফলতা অর্জনে অব্যাহত রাখবে। তাই আমরা বলতে পারি যে জনাব রিমুর ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণটি অত্যন্ত যৌক্তিক আমরা বলতে পারি। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে অযাচিত পণ্য কাকে বলা হয়? অযাচিত পণ্য কি? অযাচিত পণ্য সম্পর্কে যদি বলতে চাই, যে পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদের কোনো ধারণা থাকে না, থাকলেও ক্রয়ের কথা চিন্তাও করে না, সেগুলোকে আমরা অযাচিত পণ্য বলা হয়। ঘ নাম্বার বলছে যে মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো বিক্রয় পরিমাণ বাড়ানো। মূল্য নির্ধারণ কাকে বলে আমরা প্রথমে সংজ্ঞান করব। মূল্য কি? মূল্য হচ্ছে কোনো পণ্য বা সেবা কিনতে ভোক্তা যে পরিমাণ অর্থ বিক্রেতাকে দেয় তাকে বলা হয় মূল্য। একটি পণ্য বিক্রয়ের আগে যে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়, মূল্য এমনভাবে নির্ধারণ করতে হয় যেন ক্রেতা এবং প্রতিষ্ঠান উভয় লাভবান হয়। অর্থাৎ ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করতে হয়, এতে স্থায়ী ক্রেতা তৈরি হয় এবং বিক্রয় বাড়ে। তাই আমরা বলতে পারি মূল্য নির্ধারণের উদ্দেশ্য কি? বিক্রয়ের পরিমাণ বাড়ানো হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্য। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে মিস সালমার উৎপাদিত পণ্যটি কোন ধরনের সুবিধাজনক পণ্য ব্যাখ্যা করো। মিস সালমা কি করছে? মিস সালমা নকশাকৃত ফুলদানি উৎপাদন এবং বিক্রয় করে। দেখতে আকর্ষণীয় এবং দামে কম হওয়ায় তিনি সর্বোচ্চ পরিমাণ বিক্রয় এবং মুনাফা অর্জন করেন। ইদানিং আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের পণ্য উৎপাদন এবং বিক্রয় করায় তিনি ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হন। এমন অবস্থায় ফুলদানির পরিবর্তে খেলনা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। মিস সালমা উৎপাদিত পণ্যটি কোন ধরনের পণ্য? আমরা যদি দেখি, এই যে ফুলদানি উৎপাদন করছে, ফুলদানি কিন্তু একটা লোভনীয় পণ্যের উদাহরণ। তাহলে আমরা সহজে বলতে পারি যে ফুলদানি কোন ধরনের পণ্যের উদাহরণ? সুবিধাজনক পণ্যের অন্তর্গত লোভনীয় পণ্যের উদাহরণ। তারপরে লোভনীয় পণ্যের সংজ্ঞায়ন করবো আমরা 2 নম্বর পয়েন্টে। লোভনীয় পণ্য মানে কি? যেসব পণ্য আবেগের বশবর্তী হয়, দেখা মাত্র লোভের বশবর্তী হয়ে ক্রয় করে, সেগুলোকে লোভনীয় পণ্য বলা হয়। এসব পণ্য কেনার ক্ষেত্রে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। আকর্ষণীয় পণ্য দেখে তাৎক্ষণিক ক্রেতারা এটি কিনে থাকে, যেমন আইসক্রিম, ফুলদানি, ফুচকা, এগুলো হচ্ছে ফুলদানি
লোভনীয় পণ্যের উদাহরণ। তারপর আমরা মিসেস সালমার ফুলদানির বিষয়টা নিয়ে আসব। তারপরে আমরা এই যে এটা ফুলদানির অন্তর্ভুক্ত, লোভনীয় পণ্যের অন্তর্ভুক্ত, সে বিষয়টা আমরা দেখাবো। ফুলদানি কেনার ক্ষেত্রে কোনো পরিকল্পনা না থাকলেও ক্রেতারা তাৎক্ষণিকভাবে লোভে পড়ে যান, ফলে ফলে আবেগের বশবর্তী হয়ে মিস সালমান নকশা করা ফুলদানিটি ক্রয় করে থাকেন। এক্ষেত্রে ক্রেতারা প্রয়োজন অপ্রয়োজন এই বিষয়গুলো চিন্তা করে না, তাদের যে প্রয়োজন বা অপ্রয়োজনীয় যে কাহিনীগুলো অথবা প্রয়োজনীয়তার উপর কোনো গুরুত্ব ফেলে না, তাদের এই পণ্যটি তীব্র অভাব অনুভূত হয়। এগুলো কি হয়? সুবিধা পণ্যের অন্তর্ভুক্ত, লোভনীয় পণ্যের বৈশিষ্ট্য। তাই আমরা বলতে পারি যে মিস সালমার এই যে পণ্যটি, এটি কি কিসের অন্তর্ভুক্ত? লোভনীয় পণ্যের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি, সেটাতে বলা হচ্ছে যে মিস সালমান নতুন ধরনের পণ্য উৎপাদনে সিদ্ধান্তের যৌক্তিকতা। আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে যে ইদানিং আরও একটি প্রতিষ্ঠান একই ধরনের পণ্য উৎপাদন এবং বিক্রয় করায় তিনি ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হন। এমন অবস্থায় ফুলদানির পরিবর্তে খেলনা উৎপাদনের সিদ্ধান্ত নিচ্ছেন। এই যে সিদ্ধান্তটা, এটার কারণে এটা কোন ধরনের পণ্য, এই সিদ্ধান্তটা আমরা যৌক্তিক বলে মনে করতে পারি। প্রতিযোগিতার সম্মুখীন, এখানে বলা হচ্ছে যে জীবনচক্রের আলোকে মূল্যায়ন করতে বলছে, যে এর আগে যে পণ্যটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হলেন। এই যে আমরা জানি যে জীবনচক্রের পূর্ণতা স্তরে যে উৎপাদনকারী বা বিপণনকারী যে পণ্যটা বাজারে ছাড়ছে, এই পণ্যটা কিন্তু তীব্র প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই উন্নয়ন স্তরে সর্বোচ্চ পরিমাণ কি হয়? সর্বোচ্চ পরিমাণ প্রতিযোগিতা হয়। তাহলে আমরা বলতে পারি যে উন্নয়ন স্তরের যে বিষয়টা সর্বোচ্চ প্রতিযোগিতা, সেই বিষয়টা আমরা নিয়ে আসতে পারি যে এটা পূর্ণতা স্তরের উদাহরণ নিয়ে আসতে পারি। পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে মিস সালমার ফুলদানি বিক্রয় এবং মুনাফা কমাতে শুরু হয় পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা পণ্যের জীবনচক্রের যে পূর্ণতা স্তরে, এটা সংজ্ঞান 2 নম্বর অংশে নিয়ে আসবো, যে পণ্যের জীবন স্তরের পূর্ণতা স্তরে পণ্য বিক্রয় এবং মুনাফা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এজন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে পণ্যটির মধ্যে নতুনত্ব আনতে হয় অথবা বাজার থেকে সরে যেতে হয়। আবেগে পণ্যের পরিবর্তে আগের পণ্যের পরিবর্তে বাজারে নতুন পণ্য প্রবর্তন করা হয়। এটা হচ্ছে নতুন পণ্য প্রবর্তন করা হয় কেন? এই যে আগের পণ্যটা, এটার কিন্তু মেয়াদ দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়? বাজারে একটা নতুন বৈশিষ্ট্যসূচক পণ্য নিয়ে আসতে হবে যদি বাজার দখল করতে চাই। এটা কোন স্তরে আমরা দেখতে পাই? এটা হচ্ছে আমরা পূর্ণতা স্তরে দেখতে পাই। এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। তারপর তৃতীয় অংশে আমরা নিয়ে আসবো যে উদ্দীপকের ঘটনাটা আমরা সামারাইজ করে নিয়ে আসবো। তারপর চতুর্থ অংশে আমরা আনবো হচ্ছে মিস সালমা এখন ফুলদানির পরিবর্তে খেলনা উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে, এতে তিনি মার্কেট লিডার হিসেবে খেলনা তৈরি করতে পারেন, বিক্রি করতে পারবেন। নতুন ধরনের পণ্য প্রবর্তনের ফলে তিনি কি করতে পারেন? ক্রেতা আকর্ষণ এবং বাজার সম্প্রসারণ করতে পারবেন। ফলে কি হবে? মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হবে। তিনি পূর্ণতা স্তরে ফুলদানি বিক্রয় করলে ক্ষতির আশঙ্কা বেশি থাকতো, কেননা পূর্ণতা স্তরে তীব্র প্রতিযোগিতা, ব্যয় বেশি, সবকিছু বেশি, মুনাফার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এমত অবস্থায় যদি এই পণ্যটাকে কেন্দ্র করে নতুন একটা পণ্য বাজারে প্রবেশ করানো যায়, তাহলে এই যে ফুলদানির অবস্থাটা দিন দিন পতনের দিকে যাবে। তখন কিন্তু আরেকটা পণ্য ইনক্রিজ করবে বিক্রয়। তাহলে পূর্ণতা স্তরে ফুলদানি বিক্রয় করলে ক্ষতির সম্মুখীন হওয়া থাকতো। খেলনা বিক্রয়ের ফলে প্রতিযোগিতা নেই এবং কম থাকবে বলে প্রাথমিকভাবে মুনাফাটা বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আমরা বলতে পারি কি, মিস সালমার যে নতুন পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছেন, এটি অত্যন্ত যৌক্তিক। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে যে জনসংযোগ কাকে বলা হয়? জনসংযোগ মানে কি? জনসংযোগ মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে জনগণের সামনে যে ইতিবাচক ভাবমূর্তি ফুটে তোলে, সেটা হচ্ছে জনসংযোগ। বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উৎপাদিত পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে তাদের মধ্যে অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করার কার্যক্রমকে বলা হয় জনসংযোগ। যেমন হচ্ছে স্পন্সর আমরা বলতে পারি, প্রেস কনফারেন্স বলতে পারি, সংবাদ সম্মেলন, এগুলো হচ্ছে জনসংযোগের উদাহরণ। তারপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, ব্যাপক আয়তন বিশিষ্ট বাজার প্রতিষ্ঠার জন্য লাভজনক। ব্যাপক আয়তন বিশিষ্ট বাজার প্রতিষ্ঠানের জন্য লাভজনক। বাজার মানে কি? বাজার প্রথমে হচ্ছে বাজার আমাদেরকে বলছে, বাজারের সংখ্যা দেব। বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। তারপর বাজারের আয়তন যত বিস্তৃত হবে, ভোক্তার চাহিদা তত বেশি মেটানো সম্ভব হবে। এতে করে কি হবে? প্রতিষ্ঠানের বিক্রয় বাড়বে। অতিরিক্ত পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করবে। তাই আমরা বলতে পারি ব্যাপক আয়তন বিশিষ্ট বাজার প্রতিষ্ঠানের জন্য লাভজনক। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, উদ্দীপকে মুনিরের আমদানিকৃত পণ্যগুলো কোন ধরনের পণ্য? মুনির কি আমদানি করছে? দুজন গার্মেন্ট জড়িত। এক বন্ধু মুনির বিদেশ থেকে কাপড়, সুতা, বুতাম ইত্যাদি আমদানি করছে। মুনির আমদানি করছে, এই যে কাপড় আমদানি করছে, সুতা আমদানি করছে, তারপর হচ্ছে বুতাম আমদানি করতেছে। এটি কিন্তু সরাসরি মানুষ ব্যবহার করে না, এটির মাধ্যমে একটা পোশাক উৎপাদন করে, তারপরে ওই পোশাকটা ব্যবহার করে। তাহলে এই যে পণ্যগুলো, এগুলোকে আমরা কি বলতে পারি? শিল্প পণ্য বলতে পারি। তাহলে
পণ্যগুলো মনির আমদানিকৃত পণ্যগুলো শিল্পপণ্য। শিল্পপণ্যের আমরা সংজ্ঞায়ন করবো। শিল্পপণ্য কি? যেসব পণ্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে শিল্পপণ্যের উদাহরণ। অর্থাৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ভোগের জন্য এটি কেনা হয় না। শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা কম হয়, একসাথে বেশি পরিমাণে কেনা হয় শিল্পপণ্যগুলো। এই শিল্পপণ্যের সংজ্ঞা দেবো এবং কয়েকটা বৈশিষ্ট্য দেবো। 3 নম্বর অংশে দুই বন্ধুর যে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করছে এবং মনির যে বিদেশ থেকে সুতা, কাপড়, বোতামগুলো নিয়ে আসছে, এই বিষয়টা আমরা আনবো এবং এই বিষয়গুলো যে শিল্পপণ্যের অন্তর্ভুক্ত সে বিষয়টি দেখাবো। এই বিষয়গুলো ভোগের জন্য আমদানি করে না। এসব আমদানি করা পণ্যের একক প্রতি মূল্য বেশি, কারণ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করে জসিম যে পণ্য তৈরি করে তা ভোগ্যপণ্য, অর্থাৎ ভোগ্যপণ্যের উৎপাদনে শিল্পপণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাই আমরা বলতে পারি মনিরের আমদানিকৃত যে বুতাম, কাপড়, তারপর হচ্ছে সুতা, এগুলো হচ্ছে শিল্পপণ্যের অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন বন্ধুর ভূমিকা সবচেয়ে বেশি। আমরা যদি দেখি যে মনির কি করতেছে, বিদেশ থেকে পণ্যটা নিয়ে আসতেছে, আরেক বন্ধু কি করতেছে, আরেক বন্ধু জসিম দেশে উৎপাদিত পণ্য, কাপড়, টি শার্ট, জিন্স প্যান্ট তৈরি করে বিদেশে বাজারজাতকরণ করতেছে। তাহলে একজনে কিন্তু বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করতেছে, আরেকজন বন্ধু পণ্যটা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। তাহলে কি? তাহলে হচ্ছে এই যে দ্বিতীয় বন্ধু অর্থাৎ বন্ধু জসিমের কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে। তাহলে আমরা যদি দেখি দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্ধু জসিমের ভূমিকা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। তারপর আমরা এই যে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে বৈদেশিক মুদ্রার অর্জনের গুরুত্ব সেটা আমরা দেখব। দেশের বৈদেশিক মুদ্রা বর্তমানে বৈশ্বিক অর্থনীতি আমদানি ও রপ্তানির উপর অনেকাংশ নির্ভরশীল। আমদানি করলে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, আর রপ্তানি করলে কি হয়? বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই যে আমদানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা লস হয়, এটা হচ্ছে নেতিবাচক ধারণা। কিন্তু যখন আমরা রপ্তানি করি তখন কি হয়? বৈদেশিক মুদ্রা অর্জন হয়, এটা হচ্ছে ইতিবাচক ধারণা। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো, রপ্তানি আমদানির বিষয়গুলো। তারপর হচ্ছে আমরা উদ্দীপকে যে কে কি করছে, একজন যে আমদানি করতেছে আরেকজন রপ্তানি করছে, এটা সামারি করে উদ্দীপক থেকে নিয়ে আসবো। তৃতীয় অংশে নিয়ে আসবো। চতুর্থ অংশে আমরা গিয়ে বন্ধু মনির বিদেশ থেকে বুতাম এবং কাপড়, সুতা কেনে, এতে দেশের রিজার্ভ কমে যায়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা যেটা ছিল এটা কিন্তু কমে যায়, আর এতে করে বিদেশিদের সাথে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে। কিন্তু বন্ধু জসিম বিদেশে পোশাক রপ্তানি করে, এতে বৈদেশিক মুদ্রা আয় হয়, দেশের রিজার্ভ বাড়বে, আবার দেশীয় কাঁচামাল ব্যবহার করে দেশীয় সম্পদের অপচয় কমবে, অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। তাই আমরা বলতে পারি যে দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্ধু জসিমের ভূমিকা সবচেয়ে বেশি। তারপর একটা যদি আমরা দেখি, বলা হচ্ছে জরুরি পণ্য কাকে বলা হয়। আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে পণ্যের চাহিদা হঠাৎ করে সৃষ্টি হয়, আকস্মিক প্রয়োজন মেটানোর জন্য যে পণ্য ক্রয় করা হয় সেটাকে বলা হয় জরুরি পণ্য। মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা অলরেডি আলোচনা করছি। প্রথমে কি দিবা? মূল্যের সংজ্ঞা দিবা। তারপর হচ্ছে মূল্য নির্ধারণ করলে কি হয়? বাজারে টিকে থাকা যায়, মুনাফা অর্জন সহজ হয়, পণ্যের মূল্য নির্ধারণ করলে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসবা। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে এবিসি কোম্পানি পণ্যের জীবনচক্রের কোন স্তরে রয়েছে। আমরা যদি দেখি, এবিসি কোম্পানি গত 5 বছর ধরে লিচু জুস বিপণন করে আসছে। যথাযথ প্রচার এবং পণ্যের গুণগত মান ভালো হওয়ায় পণ্যটির বিক্রয় ধীরে ধীরে বেড়ে যায়। 2021 সালে বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেখা যায় মুনাফা কমতে থাকে। এবিসি কোম্পানির মতো অবস্থায় বিপণনের পৃথক কৌশল অবলম্বনে চিন্তা করতেছে। এই যে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেখা যায় মুনাফা কমতে থাকে, এই যে কাজটা, এটা আমরা কোন পর্যায়ে দেখতে পারি? এটা আমরা পূর্ণতা স্তরে পরিলক্ষিত করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এবিসি কোম্পানি জীবনচক্রের পূর্ণতা স্তরে রয়েছে। তাহলে এই পূর্ণতা স্তরে আমরা সংজ্ঞায়ন করব। পূর্ণতা স্তর নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে এবিসি ব্যবসায়ের যে উদ্দীপক থেকে আমরা সামারাইজ করে নিয়ে আসবো। তারপর সংজ্ঞায়ন করবো যে এটা কিভাবে পূর্ণত স্তরের সাথে রিলেটেড। একসময় বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ে, এতে প্রতিষ্ঠানের পণ্যের ভিড়ে এবিসি কোম্পানির পণ্যের বিক্রি কমে যায়। বিক্রয়ের সর্বোচ্চ স্তরে পৌঁছানো এবং এক পর্যায়ে মুনাফা কমে যাওয়া পূর্ণতা স্তরের বৈশিষ্ট্য। তাই আমরা বলতে পারি এবিসি কোম্পানির পণ্য জীবন চক্রের পূর্ণতা স্তরে রয়েছে। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেটাতে বলা হচ্ছে যে তোমার মতে উদ্দীপকে এবিসি কোম্পানির পৃথক কৌশল কি হতে পারে। এই যে পৃথক কৌশল, এখানে তুমি বলতো কি হতে পারে, তুমি যেটা দাও ওইটাই রায়। তবে এটা যদি বৈকেন্দ্রিক দাও তাইলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে।
এটা হচ্ছে পণ্যের নতুনত্ব আনয়ন, অতিরিক্ত ভ্যালু যোগ করা, বিক্রয় প্রসার কার্যক্রম ইত্যাদির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি প্রচেষ্টা চালাতে পারে। এটাই হচ্ছে অনুসরণ, এই কৌশলগুলো অনুসরণের মাধ্যমে ব্যবসা সফলতা নিয়ে আসতে পারে। এটাই তুমি যদি দাও তাহলে ভালো হবে। তারপর হচ্ছে এই যে তুমি দিলা যে নতুনত্ব আনয়ন, অতিরিক্ত ভ্যালু যোগ করা, প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা, এই যে বিষয়গুলো লেখলে এগুলো তুমি 2 নাম্বার অংশে একটু পরিচয় করিয়ে দিবা বা সংজ্ঞায়ন করবা। যেমন পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ হয়, বিক্রয় মুনাফা কমতে থাকে, পণ্যের মান, ডিজাইন, রং, প্যাকেজিং প্রভৃতির বৈচিত্র্যতা আনতে হয়, ক্রেতারা পণ্য কিনতে চায়, পুরাতন পণ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এই বিষয়গুলো নিয়ে আসবা। তারপরের অংশে যদি তুমি আনো, তারপরের অংশে তুমি কি আনবা, যে উদ্দীপকটা নিয়ে আসবা, উদ্দীপকের যে ঘটনাগুলো এগুলো নিয়ে আসবা। তারপর চতুর্থ অংশে তুমি আনবা যে এবিসি কোম্পানি পণ্যের রং, ডিজাইন, মান, মূরকে পরিবর্তন আনতে পারে, এতে পণ্যটি দেখতে নতুন লাগবে এবং ক্রেতারা কিনতে আগ্রহী হবে। নতুন ভ্যালু যোগ করতে পারে, যেমন লিচুর জুসের সাথে কিছু একটা স্ট্রবেরি মেশালে নতুন স্বাদ মাত্রা পাবে। আবার নতুন পণ্য মূল্য কমানো যেতে পারে। এর পাশাপাশি বিভিন্ন প্রকার কাজ করা যেতে পারে। স্কুল কলেজের সামনে লিফলেট দেওয়া অথবা বিজ্ঞাপনের মাধ্যমে কি করতে পারে, বিক্রয়ের পরিমাণ বাড়াতে পারে। এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আসবা, তারপর কনক্লুশন দিবা। তাই আমি মনে করি যে এবিসি উপযুক্ত যে পদক্ষেপগুলো, এই যে 3টা পদক্ষেপের কথা বললাম, নতুনত্ব আনয়ন, অতিরিক্ত ভ্যালু যোগ করা, বিক্রয় প্রসার, এই কার্যক্রমের মাধ্যমে সফলতা বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে লোভনীয় পণ্য কাকে বলা হয়। লোভনীয় পণ্য অলরেডি আমরা আলোচনা করছি, যে পণ্যের চাহিদা হঠাৎ করে সৃষ্টি হয়, লোভের বশবর্তী হয়ে মানুষ যে পণ্য ক্রয় করে সেটাকে আমরা বলি লোভনীয় পণ্য। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে পণ্য উন্নয়নে বিনিয়োগ ব্যয় বেশি হয় কেন। তাহলে আমরা প্রথমে কি দেবো, এটাও আমরা অলরেডি আনছি যে পণ্য উন্নয়ন স্তর বলতে কি বোঝায়। পণ্যের ধারণা উন্নয়ন থেকে শুরু করে পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা উন্নয়ন স্তর, পণ্যের উন্নয়ন বলে থাকি। এই যে কাজগুলো, যে কোন পণ্য উৎপাদন করবে, ক্রেতাদের প্রয়োজন, চাহিদা, প্রয়োজন জানা, ভোক্তা বিশ্লেষণ, বাজার গবেষণা ইত্যাদি জানার জন্য কি হয়, প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ বা অর্থ বিনিয়োগ করতে হয়। তাই পণ্য উন্নয়ন স্তরকে আমরা কি বলি, অর্থ বিনিয়োগ বেশি হয় বলতে পারি। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জনাব রফিক কোন ধরনের পণ্যের ব্যবসায়ী। আমরা যদি দেখি রেজওয়াদ্দিন বাজারের রফিকের দোকান, তিনি নিয়মিত ডাব, নারকেল, কলা, মৌসুমী বিভিন্ন ধরনের ফল বিক্রি করে থাকেন। তার দোকানে পণ্যের নির্দিষ্ট কোনো মূল্য নেই। তিনি কোন ধরনের পণ্য বিক্রি করতেছেন, এই যে ডাব বিক্রি করতেছেন, এটা তো আমরা রাস্তাঘাটে সচরাচর পেয়ে থাকি, তাহলে এটা আমরা কোন ধরনের পণ্য বলতে পারি, সুবিধা পণ্য বলতে পারি বা ভোগ্য পণ্য। যে পণ্য বলো ওইটাই রাইট, ভোগ্য পণ্য বলতে পারি। ভোগ্য পণ্য বলতে অনেক পণ্যকে বোঝায়, কিন্তু সুবিধা পণ্য বলতে একটা স্পেসিফিক কোনো একটা বোঝায়, তাহলে ভোগ্য পণ্য আমরা বলতে পারি। তাহলে ভোগ্য পণ্য কি, এটার ব্যাখ্যা দিবা যে চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্যে যে পণ্য বিক্রি করা হয় তাদেরকে ভোগ্য পণ্য বলা হয়। ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য কয়েকটা দিয়ে দিবা। তারপরে হচ্ছে যে রফিক যে কাজগুলো করতেছে এই কাজগুলো তার বিক্রয়ের পরিমাণ নিয়ে আসবা। তারপরে ব্যাখ্যা করবা যে রফিকের কাজটা যে ভোগ্য পণ্য, এটা দেখাবা। কিভাবে দেখাবা, ভোক্তারা এই ধরনের পণ্য কিনতে পূর্ব পরিকল্পনা করেন এবং কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। ভোক্তারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে এই ধরনের পণ্য কিনে, আর এটি ভোগ্য পণ্যের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আমরা বলতে পারি জনাব রফিকের পণ্যটি হচ্ছে ভোগ্য পণ্যের ব্যবসায়ী। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে জানতে চাইছে যে উদ্দীপকের রফিকের পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন করো। এখন যদি দেখি দর কষাকষির মাধ্যমে তিনি পণ্য বিক্রি করেন। এই যে দর কষাকষি, এটা আমাদের কোন মূল্য নির্ধারণ, এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ। তাহলে আমরা একটা ক্লু থেকে আমরা পেয়ে যাই যে এটা প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের উদাহরণ। তাহলে আমরা যদি দেখি জনাব রফিকের প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি যথার্থ। তাহলে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ কাকে বলে, এটা আমরা 2 নম্বর অংশে ব্যাখ্যা করব। যেমন প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের সাথে প্রতিযোগী যে পণ্যগুলো আছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করাকে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়। এক্ষেত্রে বাজারে সমজাতীয় পণ্য বিক্রয়ে আরো প্রতিযোগী থাকে, তাই কখনো কখনো দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তারপর উদ্দীপকটা নিয়ে আসবো। আমরা প্রথম অংশে কি আনবো, জ্ঞানমূলক যে ধরনের মূল্য নির্ধারণের কথা জানতে চাইছে সেটা নিয়ে আসবো প্রথম অংশে। দ্বিতীয় অংশে আমরা যে মূল্য নির্ধারণের কথা বললাম, অর্থাৎ প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের কথা বললাম, এটা ব্যাখ্যা করবো বা সংজ্ঞায়ন করবো 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে উদ্দীপকটা আনবো, উদ্দীপকটা একটু সামারাই করে আনবো। চতুর্থ অংশে গিয়ে আমরা দেখবো যে এই মূল্য নির্ধারণের যে পদ্ধতিটা, এটা যে যথার্থ বললাম এটার ব্যাখ্যা করবো। যেমন হচ্ছে উদ্দীপকের রফিক যে বাজারে বিক্রি করে এটি প্রতিযোগিতামূলক বাজার, কারণ এখানে রফিকের দোকানের মতো আরো সমজাতীয় পণ্যের অনেক দোকান রয়েছে, তাই ক্রেতাদের সাথে দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারণের পাশাপাশি প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রাখতে হয়। আর এসব বৈশিষ্ট্যের সাথে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতির সামঞ্জস্য রয়েছে। এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করা যায়, এতে বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং অধিক মুনাফা অর্জন হয়। তাই আমরা বলতে পারি যে রফিকের যে মূল্য নির্ধারণ, এটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি।
তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে লোভনীয় পণ্য কাকে বলা হয়। দেখছো এই যে পণ্যগুলো এগুলো বারবার আসতেছে, তাহলে লোভনীয় পণ্য কি? যে পণ্যের চাহিদা দেখা মাত্র লোভের বশবর্তী হয়ে মানুষ কেনে, সেটাকে বলা হয় লোভনীয় পণ্য। ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি ব্যাখ্যা করো। ভোগ্য পণ্যের সংজ্ঞা দিবা আগে, ভোগ্য পণ্য কাকে বলে সংজ্ঞা দিবা। ভোগ্য পণ্য যেহেতু ভোক্তা বেশি, সকল ক্রেতাই ভোক্তা, তাই ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যাও বেশি, এটা ব্যাখ্যা করবা। যে এটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, সমাজের প্রতিটি মানুষ ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য কোনো না কোনো পণ্য ভোগ করার দরকার হয়, অর্থাৎ সব মানুষই ভোগ্য পণ্যের ক্রেতা। এই জন্য ভোগ্য পণ্যের সংখ্যাও বা ক্রেতার সংখ্যাও কি হয়, অনেক বেশি হয়ে থাকে। তারপর তারপর প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে টেস্টি ব্র্যান্ডের পণ্যটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে রয়েছে। আমরা যদি দেখি, তানহা ফুড লিমিটেড একটি ফুড বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেস্টি ও চার্মিং নামে দুটি ব্র্যান্ড চকলেট বিপণন করে। টেস্টিং ব্র্যান্ডের চকলেট ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় কোম্পানি পণ্যের বন্টন প্রণালীর সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করছেন। তার মানে হচ্ছে জনপ্রিয়তা বাড়তেছে, এই যে বাড়ার পর্যায়টাকে আমরা বলি প্রবৃদ্ধি স্তর। তাহলে আমাদেরকে জানতে চাইছে টেস্টি ব্র্যান্ডের পণ্যটি কোন স্তরে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রবৃদ্ধি স্তরের অন্তর্ভুক্ত। এই টেস্টি ব্র্যান্ডের পণ্যটি কোন স্তরে? প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। জীবনচক্রে প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুত বাড়তে থাকে। পরিচিত এবং সুনামের কারণে এই স্তরে ভোক্তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। ফলে এই স্তরে আরও বেশি বিক্রয়ের পরিমাণ বন্টন প্রণালী সম্প্রসারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই যে বৈশিষ্ট্যগুলা, প্রবৃদ্ধি স্তরের বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসবো এবং প্রবৃদ্ধি স্তর সম্পর্কে আমরা ধারণা দেবো। তারপর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকের যে ঘটনাগুলো এটি নিয়ে আসবো। তারপর আমরা দেখবো পণ্যের জীবনচক্রে এই পর্যায়ে প্রতিযোগিতা কম থাকে। টেস্টিং ব্র্যান্ডের পণ্যটি এক্ষেত্রে প্রতিযোগী কম বলে বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি পেয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা কোথায় দেখতে পাই? এগুলো আমরা প্রবৃদ্ধি স্তরে দেখতে পাই। তাই আমরা বলতে পারি কি, টেস্টিং ব্র্যান্ডের যে পণ্যটি এটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, তারপর প্রশ্ন বলা হচ্ছে যে চার্মিং ব্র্যান্ডের পণ্যটি পণ্যের জীবনচক্রের বর্তমান স্তর উল্লেখপূর্বক ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে তোমার মতামত। আমরা যদি দেখি, অন্যদিকে চার্মিং ব্র্যান্ডের চকলেট দীর্ঘদিন ধরে ক্রেতাদের কাছে সুপরিচিত এবং জনপ্রিয় পণ্য হওয়া সত্ত্বেও বর্তমানে তীব্র প্রতিযোগিতা মুখোমুখি হওয়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত। তাহলে চকলেট দীর্ঘদিন ধরে ক্রেতার কাছে সুপরিচিত এবং জনপ্রিয় পণ্য হওয়া সত্ত্বেও বর্তমানে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হওয়ায় ব্যাপক চিন্তিত। তাহলে জনপ্রিয়, দীর্ঘদিন ধরে পরিচিত এবং জনপ্রিয় এবং তীব্র প্রতিযোগিতা, যে পর্যায়ে আমরা তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করি সেটাকে আমরা বলি পূর্ণতা স্তর। তাহলে এই যে স্তরটা, চার্মিং ব্র্যান্ডের যে স্তরটা, এটাকে আমরা বলতে পারি পূর্ণতা স্তর। পূর্ণতা স্তর আমরা বলতে পারি, এটা হচ্ছে পূর্ণতা স্তর। আর এই স্তরে কি করতে হয়? প্রসারমূলক কর্মসূচি, নতুন বৈশিষ্ট্য যোগ করতে হয়। তাহলে 2 নম্বর অংশে আমরা কি করব? পূর্ণতা স্তর সম্পর্কে আমরা ধারণা দেব। পূর্ণতা স্তর কি? যেই স্তরে তীব্র প্রতিযোগিতা হয়, মুনাফার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, বিক্রয় পরিমাণ বাড়তে থাকে, প্রতিযোগীর সংখ্যা বাড়তে থাকে, এটাকে আমরা বলি পূর্ণতা স্তর। এই স্তরে প্রতিযোগীর সংখ্যা বেশি থাকে, এক্ষেত্রে এক পর্যায়ে প্রতিযোগী পণ্যের কারণে বিক্রয়ের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে, ফলে কর্তৃপক্ষ বিক্রয় ধরে রাখতে সচেষ্ট থাকে। এই যে বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসবো। তারপর অংশে আমরা উদ্দীপকটা আনবো। এরপরের অংশে আমরা কি করব? এই যে মূল্যায়ন করব যে চার্মিং ব্র্যান্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তার নিরসন করতে চায়, কারণ ব্র্যান্ডটি পূর্ণতা স্তরে অবস্থান করছে, ফলে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় প্রতিষ্ঠানটি উচিত পণ্যটির জন্য প্রসারমূলক কাজ করা। এতে আরো বেশি ক্রেতা সম্পর্কে জানতে পারবে, এতে তারা পণ্য কেনার উৎসাহী হবে। পাশাপাশি পণ্যটির বৈশিষ্ট্য পরিবর্তন এবং পরিমার্জিত করে নতুন মূল্য বা ভ্যালু যোগ করতে পারে। এই যে কাজগুলো, এগুলো আমরা কোথায় দেখতে পাই? পূর্ণতা স্তরে দেখতে পাই। তাই আমরা সেই কাজগুলো স্বতন্ত্র করবে, ফলে প্রতিযোগিতায় মোকাবেলা করা সম্ভব হয়। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসবো এবং পূর্ণতা স্তরের কনক্লুশন দিয়ে আমরা এইটা শেষ সমাপ্ত করব। তারপরের সৃজনশীলে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যগুলো কি কি। অত্যাবশ্যকীয় বা সুবিধা পণ্য বা প্রধান পণ্য একই কথা, অর্থাৎ যে সকল পণ্যগুলো অল্প প্রচেষ্টার মাধ্যমে সুবিধাজনক স্থান থেকে আমরা সংগ্রহ করতে পারি, সেগুলোকে আমরা বলি অত্যাবশ্যকীয় পণ্য। তারপর হচ্ছে পতন স্তরে পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ কমতে থাকে, ব্যাখ্যা করো। পতন স্তর কাকে বলে? আমরা পতন স্তরের ব্যাখ্যা করব। পতন স্তর কাকে বলা হয়?
প্রথম স্তর হচ্ছে পণ্যের জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুতগতিতে কমতে থাকে তাকে প্রথম স্তর বলা হয়। তারপর লিখবো যে ভোক্তার রুচির পরিবর্তন, প্রযুক্তির উৎকর্ষ, বিশ্বায়ন প্রভৃতির কারণে পণ্যের পতন স্তরে পৌঁছায়। এতে এই স্তরে বাজারে অধিক শক্তিশালী নতুন পণ্যের আগমন ঘটে, ফলে পুরনো দুর্বল পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ কমতে থাকে। এভাবে পণ্যটি বাজার থেকে ধীরে ধীরে কি হয়, হারিয়ে যায়। এটাকে আমরা প্রথম স্তর বলে থাকি। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে মিস্টার খালেক প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের পণ্য ক্রয় করছে। আমরা যদি দেখি, মিস্টার খালেক আবির জুট মিলের ব্যবস্থাপক। তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কারখানায় বিভিন্ন বিভাগের সাথে 4টি কম্পিউটার কেনার সিদ্ধান্ত নেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি পুরাতন কিছু যন্ত্রপাতি বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের সাথে যন্ত্রপাতি পরিদর্শন সাপেক্ষে যে মূল্য দিতে ইচ্ছুক সেভাবে জমাদানের মাধ্যমে আহ্বান করেন। তারপর বলা হচ্ছে খালেক প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের পণ্য ক্রয় করেন। আমরা যদি দেখি, খালেক প্রতিষ্ঠানের জন্য আনুষঙ্গিক যে পণ্যগুলো সেগুলো ক্রয় করেন, সেগুলো হচ্ছে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এটা কোন ধরনের পণ্য? এটা হচ্ছে শিল্প পণ্যের অন্তর্ভুক্ত। শিল্প পণ্যের অন্তর্ভুক্ত একটা হচ্ছে আমাদের আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করেন। এই যে আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করেন শিল্প পণ্য অন্তর্ভুক্ত। আনুষঙ্গিক যন্ত্রপাতি মূলধন জাতীয় পণ্যের অন্তর্ভুক্ত। এরূপ পণ্য উৎপাদন কাজে বিশেষ সহায়তা করে, তবে এটি চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে নয়। এটি হচ্ছে সাপোর্টিং যে যন্ত্রপাতিগুলো এগুলো হিসেবে কাজ করে। একক প্রতি মূল্য বেশি হয়ে থাকে, যন্ত্রপাতি সহজে ইয়ে করা হয়। তারপর অংশ আমরা দিয়ে আসবো কি, আমরা হচ্ছে উদ্দীপকটা একটু কি করবো, সামারি করে নিয়ে আসবো। উদ্দীপকের মিস্টার খালেক জুট মিল ব্যবস্থাপক পরিচালক, তিনি 4টি কম্পিউটার কেনার সিদ্ধান্ত নিলেন। এই যে কম্পিউটারগুলো কারখানা বিভিন্ন বিভাগে ব্যবহৃত হবে। এই কম্পিউটারগুলো সরাসরি জুট মিলে তৈরির অংশ না, এগুলো কি হয়, উৎপাদনে কাজ বিশেষ ভূমিকা রাখবে। আবার আনুষঙ্গিক যন্ত্রপাতির মতো এগুলো একক প্রতি মূল্য বেশি, দীর্ঘদিন সুবিধা দেবে। তাই আমরা বলতে পারি এই যে কম্পিউটারটা কিনলেন এগুলো হচ্ছে শিল্প পণ্যের অন্তর্গত, আনুষঙ্গিক যন্ত্রপাতির অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে উদ্দীপকে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে সম্প্রতি প্রতিষ্ঠানটি পুরাতন কিছু যন্ত্রপাতি বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের যন্ত্রপাতি পরিদর্শন সাপেক্ষে মূল্য কিনতে ইচ্ছুক লিখিতভাবে জমাদানের আহ্বান জানায়। তাহলে পরিদর্শনের মাধ্যমে যে পণ্যগুলো বিক্রি করা হয় এটা মূলত কোন ধরনের পণ্য মূল্য নির্ধারণ? এটা হচ্ছে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণের যে পদ্ধতিটি গ্রহণ করেছেন এটি হচ্ছে অত্যন্ত যৌক্তিক। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলকের প্রথম অংশে দিব। তারপর দ্বিতীয় অংশে আমরা কি দিব? তৃতীয় অংশে আমরা দেব হচ্ছে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলা হয়। দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে বিভিন্ন ক্রেতার কাছে দাম সম্পর্কিত তথ্য চাওয়া হয়, কে কি পরিমাণ দাম দিবে। যে এটা আমরা যে নিলাম করি, নিলামে হচ্ছে এটা, অর্থাৎ একটা পণ্য সম্পর্কে যে সর্বোচ্চ পরিমাণ দাম দিবে সে ওই পণ্যটি কিনতে সমর্থ অর্জন করবে। এটা হচ্ছে নিলাম বা দরপত্রভিত্তিক পণ্য মূল্য নির্ধারণ। যে বেশি দাম দিতে পারবে তাকে পণ্যটি বিক্রি করা হবে। এতে ক্রেতারা পণ্যের উপযোগিতার উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে বা পণ্য মূল্য দিয়ে থাকে। এটা হচ্ছে আমরা দ্বিতীয় অংশে দিব। তৃতীয় অংশে গিয়ে আমরা উদ্দীপকটা একটু সামারি করে নিয়ে আসবো। চতুর্থ অংশে এটা যৌক্তিকতা আমরা ব্যাখ্যা করবো। যেমন পুরাতন যন্ত্রপাতি সাধারণত কেউ কিনতে চায় না, কারণ বাজারে অধিক সুবিধাজনক পণ্য প্রযুক্তি যন্ত্রপাতি ইতিমধ্যে আছে। তাই খালেক নিজে দাম নির্ধারণ করলে হবে না, ক্রেতাদের মনোভাবের উপর তারা কি ধরনের মূল্য দিতে চায় সেই বিষয়টা জানতে হবে। তবে সবচেয়ে লাভজনক ক্রেতাদের কাছে মূল্য বিক্রয় করা উত্তম হবে। দরপত্রে আহ্বান করে মিস্টার খালেক সবচেয়ে বেশি দামে কিনতে ইচ্ছুক ক্রেতাদের খুঁজে বের করতে পারবেন। এতে করে কি হবে, আর্থিক দিক থেকে সুরক্ষা অর্জন করবে। ফলে কি হবে, যে সবচেয়ে বেশি টাকা দিবে পণ্যটা ক্রয় করতে তার কাছে পণ্যটা বিক্রি করবে। এতে করে তিনি লোকসান হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ থাকবে না। তাই আমরা বলতে পারি যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের জন্য দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ করার পদ্ধতিটি অত্যন্ত যথার্থ বলে আমরা মনে করি। আজকে এতটুকুই, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এই যে আজকের ক্লাসে আমরা কয়েকটা জিনিস বুঝলাম, যে পণ্যের মূল্য নির্ধারণ, কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়, তারপরে হচ্ছে এই যে পণ্যের জীবন চক্র, এই বিষয়গুলো, আবার কি কি পণ্য বাজারে আছে, পণ্যের ধরন, সুবিধাজনক পণ্য, লোভনীয় পণ্য, তারপর জরুরি পণ্য, তারপর হচ্ছে শপিং পণ্য, বিশিষ্ট পণ্য। এই যে পণ্যগুলো, পণ্যের প্রকারভেদ, পণ্যের জীবন চক্র, মূল্য নির্ধারণ, এই যে বিষয়গুলো, এগুলো পড়লে মূলত এই সৃজনশীলগুলো সহজে উত্তর করতে পারবা। তাহলে এই বিষয়গুলো পড়লে শতভাগ কোশ্চেন কমন পাবা আশা করছি। তাহলে আশা করছি যে আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।